আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লাইভ ক্লাসে আমরা আলোচনা করব যে গণিতের কিছু বেসিক বিষয়, গণিতের প্রস্তুতির কৌশল এবং আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় যে ম্যাথের ক্ষেত্রে যে এই সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি একটু রিকোয়েস্ট করব যে আমাদের কমেন্ট সেকশনে একটু জানতে চাইবো সবাই আমাদের সাউন্ডটা ঠিকঠাক শুনছেন কিনা এবং আমাদের স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু একটু কমেন্ট করে জানাবেন। এবং প্রথমেই সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে সবাই একটু শেয়ার করে দিবেন। কাইন্ডলি সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা, তাইলে আমরা হচ্ছে সবার কাছে পেয়ে যাব এবং আপনার বন্ধু-বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করবেন। ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই আমরা হচ্ছে লাইভ মূল আলোচনায় চলে যাব। তার আগে আমি একটু অনুরোধ করব যে শেয়ার করে দেওয়ার জন্য। আমি নিজেও একটু শেয়ার করে দিচ্ছি। তো আপনারা একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি। আর প্রথমে আমি রিকোয়েস্ট করব সবাইকে, আমিও শেয়ার করে দিচ্ছি। প্রথমেই আমি সবার কাছে রিকোয়েস্ট করব সবাই যাতে হচ্ছে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু শেয়ার করবেন। ঠিক আছে? ওকে। আর আমরা জানি যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ম্যাথ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রাম্প কার্ড এবং যে হচ্ছে ম্যাথে ভালো করবে সে কম্পিটিটিভলি হচ্ছে সব জায়গায় এগিয়ে থাকবে। ঠিক আছে? তো এখানে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়া যাবে। পাশাপাশি হচ্ছে আপনার ম্যাথে আপনি ভালো করতে পারলে আপনি হচ্ছে অন্যান্য সাবজেক্টেও আপনি স্বাভাবিকভাবে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আরেকটা বড় বিষয় হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যে আপনার প্রতিদিন আপনি যখন ম্যাথটা করবেন বা ম্যাথ হচ্ছে যদি আপনার একটা ভালো একটা মার্কস আসে, তো আপনি অন্যান্য সাবজেক্টগুলোতে আপনি কিন্তু বেশি সময় দিতে পারবেন এবং কম্পিটিটিভ পরীক্ষা আপনি এগিয়ে থাকবেন। ঠিক আছে? তো আজকে আমরা আলোচনা করব যে কনজিকিউটিভ নাম্বার, তারপর হচ্ছে বেসিক অপারেশনগুলো কিভাবে করা হয় এবং যে প্রাইম নাম্বার সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর এইটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যদি এটার জন্য আমি মনে করি মিনিমাম 2টা লেকচার দরকার। তারপর আজকে আমরা একদম বেসিক বিষয়গুলো আলোচনা করব। এর মাধ্যমে আপনারা হচ্ছে যে মিনি অপারেশন যেগুলো আছে, যেগুলোতে আমাদের প্রায় প্রবলেম ফেস করতে হয়, কারণ আমাদের নাম্বার সিস্টেম সম্পর্কে কিছু বেসিক কনসেপশন বা বেসিক আইডিয়া না থাকার কারণে এই সমস্যাগুলো হয়। ঠিক আছে? তো আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো প্রথমেই আমরা আলোচনা করব যে কনজিকিউটিভ নাম্বার নিয়ে। তো আমাদের প্রায়ই সমস্যা হয় যে কনজিকিউটিভ নাম্বার নিয়ে প্রায় আমাদের সমস্যা হয় এবং মূল পরীক্ষাতে কনজিকিউটিভ নাম্বার নিয়ে আপনার প্রায় খুব ভালো একটা মার্কস থাকে। ঠিক আছে? তো আমরা যেটা দেখবো আর কি, কনজিকিউটিভ নাম্বারগুলোর ক্ষেত্রে যখন আমরা রিটেন অঙ্ক করে থাকি বা বেসিক যে কনসেপশন যেটা আছে, যে প্রথম নাম্বারটা যদি 1 2 3 4 5 6 এরকম থাকে আর কি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমার প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, পরের সংখ্যাটা হবে কত? এক্স প্লাস ওয়ান। এবং তারপরের সংখ্যাটা হবে কত? এক্স প্লাস টু। তারপরের সংখ্যাটা হবে কত? এক্স প্লাস থ্রি। তো এইভাবে করে কিন্তু যে সিকোয়েন্সিয়ালি এই জিনিসটা কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে? তো এটা যখন বাড়তে থাকবে যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এইভাবে জিনিসটা বাড়তে থাকবে। তো আমরা যখন বলবো যে প্রথম 4টা সংখ্যার যোগফল, তখন এই জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? আর আরেকটা কাজ করতে হবে, এখানে হচ্ছে আমাদের অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে? যে এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা অপশন টেস্ট করব, আমরা ক্লাসে দেখিয়ে দেবো কিভাবে অপশন টেস্ট করতে হয়, আজকে আমরা দেখব। তো এখানে আরেকটা বিষয় আছে, আমরা যদি বলি যে অড বা হচ্ছে ইভেন নাম্বার, এই ক্ষেত্রে যেটা হয় দেখেন, এই ক্ষেত্রে আমার যদি ইভেন নাম্বার হয়, ইভেন নাম্বারগুলোর ক্ষেত্রে আমি ধরে নিব জাস্ট 2n গুণ করে দিব। ঠিক আছে? তো যে কোনো কিছু যদি 2n ধরি, ঠিক আছে, 2n ধরলে আমাদের যেটা হবে, তো এখন আমরা এই জিনিসটা বাদ দিচ্ছি, এই জিনিসটা আমাদের আপাতত লাগবে না। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইভেন নাম্বারের ক্ষেত্রে যে কোনো কিছুর ক্ষেত্রে আমার যদি n দিয়ে দিই বা হচ্ছে n নিয়ে, সাপোজ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম যদি ধরি, তাহলে n এর মান যদি 1 হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে n এর মান যদি 1 হয় তাহলে হচ্ছে 2 একে 2, n এর মান যদি 2 হয় তার মানে হচ্ছে যদি দ্বিতীয় সংখ্যাটা চাই তাহলে 2 ইন্টু 2, তার মানে হচ্ছে 4। আমি যদি 3 নাম্বার জোড় সংখ্যাটা জানতে চাই, এটার সাথে আমি হচ্ছে 3 নাম্বার n এর মান হচ্ছে 3, আর সাথে আমি 2 গুণ করলাম 2n বা হচ্ছে 2n, n এর মান যদি 3 হয়
তাহলে আমার যেটা হচ্ছে যে 3 দুগুণে 6। তাহলে এইভাবে আমি ক্রোনোলজিক্যালি আমি হচ্ছে যে সিকোয়েন্সিয়ালি বা ক্রমিক যেই জিনিসগুলো আছে, কনজিকিউটিভ নাম্বারগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু আমি এখানে বের করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো জোড় সংখ্যা বা ইভেন নাম্বারটা আমরা বের করব। যখন আমরা অড নাম্বারের কথা বলবো তখন সেটা হবে হচ্ছে 2n মাইনাস 1। আচ্ছা দেখেন 2n মাইনাস 1 যদি আমি বসায় দিই এখানে, এখানে কিন্তু অটোমেটিক্যালি উত্তরটা চলে আসবে যে আমি প্রথম বেজোড় সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, যে এখানে হচ্ছে প্রথম, তাহলে হচ্ছে 2n, তাহলে হচ্ছে 2n 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 তাহলে হচ্ছে কত 1 হচ্ছে, তাহলে আমি প্রথমটা পেলাম। আবার এটা এখানে যদি আমি দ্বিতীয়টা চাই তাহলে হচ্ছে n এর মান 2 হবে, তার মানে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মাইনাস 1। ঠিক আছে, তার মানে 2 দুগুণে 4 বিয়োগ হচ্ছে 1, তাহলে কত থাকতেছে 3। তাহলে দ্বিতীয়টা হবে 3, তৃতীয়টা হবে 5, তৃতীয়টা হবে, চতুর্থটা হবে 7। এইভাবে আমি কিন্তু জোড় সংখ্যা, তাহলে যে কোনো জোড় সংখ্যার ফর্মুলা হচ্ছে ইউনিভার্সাল হচ্ছে 2n, আর এইখানে যে কোনো বেজোড় সংখ্যার ইউনিভার্সাল বেজোড় সংখ্যার যে ফর্মুলা সেটা হচ্ছে 2n মাইনাস 1। তো এই ফর্মুলাটা আমাদের সরাসরি এমসিকিউ হিসাবে আসতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু ডিরেক্টলি আমার এমসিকিউ হিসাবে আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কনজিকিউটিভ নাম্বার ফর্মুলা। এইবার আমরা আলোচনা করব কিভাবে ফ্যাক্টরস বের করতে হয়। ঠিক আছে, ফ্যাক্টরস বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্যাক্টর ট্রি কি এটা শিখব, ফ্যাক্টর ট্রিও শিখব। পাশাপাশি আমরা দেখব যে ফ্যাক্টর জিনিসগুলা কি। তো ফ্যাক্টর মানে হচ্ছে ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টরির মতো। তো এইখানে যে জিনিসটা আমরা দেখব যে হচ্ছে এর বাচ্চার মতো বিষয়গুলো। ঠিক আছে, আমরা যদি ধরি যে আপনার ধরেন আপনার 36, ঠিক আছে, তো 36 এর ফ্যাক্টরগুলো হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে আমার হচ্ছে 3, তারপরে হচ্ছে 6, এই জিনিসগুলো হচ্ছে এর ফ্যাক্টর। এখন মাঝে মাঝে আসে যে 36 এর ফ্যাক্টর কয়টা, বা হচ্ছে 216 এর ফ্যাক্টর কয়টা, এই জিনিসগুলো আমাদের বের করতে বলে। তো ওই ট্রি আঁকাও আমরা শিখবো, পাশাপাশি ফ্যাক্টরকে আমরা বুঝবো। ঠিক আছে, এই ফ্যাক্টর আমাদের গুণনীয় গুণিতক এই বিষয়গুলো নিয়ে ঝামেলা হয়। তো গুণনীয় গুণিতকের ক্ষেত্রে যখন মাল্টিপাল বলবে এটা হচ্ছে উপরে থাকবে, মাল্টিপালটা হচ্ছে উপরে থাকবে আর ফ্যাক্টরগুলো হচ্ছে নিচে থাকবে। আচ্ছা, আমি যদি বলি যে 6 এর মাল্টিপাল কত, তার মানে হচ্ছে 1, 2, 3, এগুলো হচ্ছে এর ফ্যাক্টর। আর যদি মাল্টিপাল বলি তার মানে হচ্ছে 12, 18, তো এই বিষয়গুলো কিন্তু উপরে উঠবে, মানে হচ্ছে 6 থেকে উপরে উঠবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মাল্টিপল, আর নিচে যেগুলো নামবে সেগুলো হচ্ছে ফ্যাক্টর। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব কিভাবে ফ্যাক্টর ট্রি আঁকতে হয়। ঠিক আছে, আচ্ছা ফ্যাক্টর ট্রি কিভাবে আঁকবেন, এই ট্রিটা হচ্ছে এইভাবে করবেন যে ফ্যাক্টর ট্রি। ওকে, ধরেন আমরা 36 এর ফ্যাক্টর ট্রি বের করব। তো সেই ক্ষেত্রে আমরা এভাবে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে আমরা দেখব যে এখানে 1 দিয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা কি 1 দিয়ে যাচ্ছে কিনা, 1 দিয়ে যাচ্ছে, যেমন 36 একে 36। ঠিক আছে, 2 দিয়ে যাচ্ছে কিনা, তাহলে 36 দুগুণে কত হবে, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 18 দুগুণে 36, তার মানে 18। 3 দিয়া হচ্ছে 3 12 36, 4 দিয়া করলে হচ্ছে আপনার 4 4 নং 36, 6 দিয়া করলে হচ্ছে 6 6 36। তাহলে আমাদের পরীক্ষায় এসেছিল 36 এর ফ্যাক্টর কয়টা, 36 এর ফ্যাক্টর কয়টা। ওকে, ফ্যাক্টর কয়টা। ঠিক আছে, তো এখন উত্তর হবে কয়টা আমরা একটু দেখি, একটু কাউন্ট ডাউন করি, এর ফ্যাক্টর কয়টা আমরা কাউন্ট ডাউন করি। তো এখানে একটা জিনিস দেখেন যে একটা, দুইটা, তিনটা, চারটা, এই দুইটা মিলে হচ্ছে একটা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে উত্তর হচ্ছে 36 এর ফ্যাক্টর কয়টা, 9টা। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই ফ্যাক্টর ট্রি এর যে পদ্ধতিটা আছে বা এই টেকনিকটা আমরা এখানে সরাসরি কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা এবার হচ্ছে পরবর্তী টেকনিকে চলে যাই, সেটা হচ্ছে মাল্টিপলস। ঠিক আছে, মাল্টিপলসগুলো আমরা বের করতে পারবো এবং মাল্টিপলসগুলো আমার কাজে লাগে হচ্ছে এলসিএম বা হচ্ছে এইচসিএফ এর ক্ষেত্রে আমার এটা কাজে লাগে। যেমন লিস্ট কমন মাল্টিপল, এই মাল্টিপলগুলোর মধ্যে যেমন মাল্টিপলগুলো হচ্ছে মাল্টিপ্লাই করে এটা বাড়তে থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে 3 এর মাল্টিপল যদি আমি বলি যে হচ্ছে 6, তারপর হচ্ছে 9, তারপরে হচ্ছে আমার হচ্ছে যে কত 12, এইভাবে করে বাড়তে থাকবে এবং এটা অসংখ্য বার। ঠিক আছে,
এই মাল্টিপলটা হচ্ছে আপনার আনলিমিটেড, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে লিমিটেড। ঠিক আছে, মাল্টিপলটা হচ্ছে আনলিমিটেড, এটা কিন্তু বাড়তে থাকবে, এর কোনো লিমিটেশন নাই। এই জন্য এখানে লিস্ট কমন মাল্টিপলটা ধরা হয়, সবচেয়ে কম যেটা বা ছোট যেটা সেটা ধরা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তীতে আমরা আলোচনা করব এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা এবং লিস্ট কমন মাল্টিপল, এই জিনিসগুলোর ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আমরা জানি। তো জানার ক্ষেত্রে আমরা ধরবো যে এখানে একটা ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে যে এরকম 3টা 4টা রাশি আছে, আমি ধরলাম হচ্ছে 6, তারপর হচ্ছে 3, 9। এই তিনটা সংখ্যার যদি আমি এইচসিএফ বের করতে বলি, ঠিক আছে, এইচসিএফ মানে হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে এর ফ্যাক্টর আছে কত, আমরা আগে দেখব এর ফ্যাক্টর কয়টা আছে। এই ফ্যাক্টরগুলো আমি ভাগ করব, ভাগ করার পরে যেমন হচ্ছে এটার ফ্যাক্টরগুলো কি কি হতে পারে, 1, 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 6, এটাও হতে পারে। এটার হচ্ছে কত কত আছে, 1 আছে, 3 আছে, এর কত কত আছে, 1 আমি ধরলাম না, 1, 3, তারপর হচ্ছে 9 নিজেও এটার একটা ফ্যাক্টর। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস দেখব যে এখানে হাইয়েস্ট কমন মানে ফ্যাক্টর সবচেয়ে বেশি কমন নেওয়া যায় কোনটা আমরা দেখব। ঠিক আছে, তো এইখানের মধ্যে সবগুলোর মধ্যে কি ওয়ান ওয়ান কমন নেওয়া যায়, ওয়ানটা না নিলেও চলে। তো 2 কমন যাচ্ছে না, 3 কমন যাচ্ছে না, এই 3 হচ্ছে সবগুলোর মধ্যে কমন যাচ্ছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটার ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে কমন যেটা আছে, এখানে 3 কমন আছে, এখানে 3 হচ্ছে আমার অ্যান্সার, বা এটাকে বলা হয়, বাংলায় বলা হয় গসাগু। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইবার আমরা দেখব হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তাহলে এইখানে যেটা হবে, যেখানে অনেকগুলো মাল্টিপল আছে, মাল্টিপলগুলোর মধ্যে যেটা হবে যে এখানে আমি সবচেয়ে কমন মাল্টিপল যেটা আছে সেটা আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। কমন মাল্টিপলটা হচ্ছে এইখানে ধরেন আপনার যে এইখানে আমি সবচেয়ে যে কমন আনকমন যতগুলো মাল্টিপল আছে আমি সবগুলা নিব, নেয়ার পরে আমার এখানে উত্তরগুলো হয়ে যাবে। এখানে আমি যদি ধরি 3, 6, 9। আচ্ছা, একটা জিনিস দেখেন, তাহলে এখানে 3, 1, 2, 3। ঠিক আছে, তাহলে এটার যাচ্ছে না, 3 দুগুণে 6, 6, 3, 6, 18। তাহলে এটার ইয়াটা হবে কত, সেভ হবে হচ্ছে 18। ঠিক আছে, 3 দুগুণে 6, 3, 6, 18। আচ্ছা, এখানে দেখেন, তাহলে এখানে আমরা কত নিব, যে এখানে হচ্ছে কমন আনকমন যতগুলো আছে আমি সবগুলা নিব, কমন আনকমন যতগুলো আছে আমি সবগুলা নিব। তাহলে সেই ক্ষেত্রে এখানে মনে করেন আপনার হচ্ছে কমন যাচ্ছে কত, 3। আচ্ছা, 3 কমন যাচ্ছে, এটা তো ভাঙা ভাঙা যাচ্ছে, 3, 3, এখানে 3, 3 কমন যাচ্ছে। তো এই জিনিসগুলো কমন যেটা আছে সেটা নিব। তারপরে হচ্ছে যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যখন আমি গসাগু করব, তখন এইখানে যখন আমরা কোনো বীজগণিতিক রাশির করব বা বীজগণিতিক রাশি আসবে, তখন আমরা যেটা করব, এইখানে সব কমন যেইগুলো আছে সেই কমনগুলো নিব। আর এইখানের মধ্যে আমরা যেটা করব যে বীজগণিত রাশির যখন আমরা করব, এখানে কমন প্লাস আনকমন দুইটাই আমি এখানে নেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, যেমন এইখানে মনে করেন আপনার দুইটা রাশির উত্তর আছে, যে x+1, আর দ্বিতীয় রাশির উত্তর ধরেন আপনার x+1 ইন্টু x+3। এরকম দুইটা রাশি আছে। এই দুইটা রাশির মধ্যে আমরা যখন কমন নিব, এই দুইটা রাশি আছে, দুইটা রাশির মধ্যে আমার যদি লসাগু নিতে বলে, তাহলে এই দুইটা রাশির মধ্যে লসাগু কত হবে, সরি, এই দুইটা রাশির মধ্যে গসাগু কত হবে, তাহলে এই দুইটার মধ্যে x+1 কমন যাচ্ছে। এখানে x+1 হচ্ছে আমার এইচসিএফ, অথবা হচ্ছে এটার গসাগু যেটা বলেন আপনারা। ঠিক আছে, আর যদি বলা হয় এটার হচ্ছে লসাগু কত, তাহলে প্রথমে আমি দুইটার মধ্যে এটা কমন যাচ্ছে, তা আমি হচ্ছে x+1টা কমন নিলাম। তারপরে আমি যেটা নিব যে x+3, এটা আনকমন আছে, এই যে x+3 আছে, এটাও আমি নেওয়ার চেষ্টা করব। তো এই দুইটা মিলে আমার কি হয়ে যাবে, এই দুইটা মিলে হচ্ছে আমার লসাগু বা এলসিএম হয়ে যাবে। মানে জাস্ট এখানে কমনও আসতেছে, আনকমনও আসতেছে, কিন্তু এইখানে শুধুমাত্র আমার কি আসবে, শুধুমাত্র কমনটা আসবে। এই হচ্ছে আমার গসাগু করার টেকনিক। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে রাউন্ডিং অফ, এটা আইবি এর বা হচ্ছে এটা হচ্ছে আইবিএ বা ব্যাংক বা হচ্ছে আপনার হচ্ছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে জেইউ, তারপর হচ্ছে সিইউ, তারপর হচ্ছে এফবিএস, এই টাইপের যে পরীক্ষাগুলো আছে বা এই টাইপের যে কম্পিটিটিভ যে ম্যাথগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে এই ম্যাথটা খুবই 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 কাজে দেয়। ঠিক আছে, রাউন্ডিং অফ বা অ্যাপ্রক্সিমেশন। রাউন্ডিং অফ বা অ্যাপ্রক্সিমেশন আমরা যখন কোনো জটিল ভাগ করব, ধরেন আপনার হচ্ছে একটা জিনিস আছে যে
এটা হচ্ছে আপনার হচ্ছে 98.3 আছে। তো এই 33 আছে, এটা দিয়ে কাজ করতে আমার খুব সমস্যা হবে। সেই ক্ষেত্রে আমি এটা আনুমানিক 100 ধরে আমরা হচ্ছে আনুমানিক কাজটা করে আমি অপশনের সাথে মিলানোর চেষ্টা করব। এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। আরেকটা পদ্ধতি আমরা জানি যে হচ্ছে এই যে কোনো কিছুর ক্ষেত্রে আপনার হচ্ছে ধরেন আপনার একটাকে একটু বেশি ধরবেন, একটা একটু কম ধরবেন। আর মানে আপনার ম্যাথে যে রাউন্ডিং অফটা আছে, ধরেন আপনার 10.3 আছে, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি লেখা হয় আপনার 10, মানে হচ্ছে 5-এর কম। আরেকটা জিনিস হচ্ছে 5-এর বেশি, মানে 10.6 হলে এটাকে আমরা হচ্ছে 11 লিখব। এটা হচ্ছে আমাদের প্রচলিত রাউন্ডিং অফ বা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে। কিন্তু আমরা অঙ্কের ক্ষেত্রে আমরা হচ্ছে যখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা হচ্ছে এই কাজটা করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই জিনিসটা জাস্ট আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই জিনিসটা কাজে লাগাবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা লেকচার 2-তে প্রাইম নাম্বার নিয়ে আমরা একটা চার্টও দিব এবং হচ্ছে যে কিভাবে প্রাইম নাম্বার বের করতে হয় এটাও আমরা বিস্তারিত দেখব। আজকে আমরা জাস্ট একটা টেকনিক দেখব যে এক থেকে মাঝে মাঝে প্রশ্ন করে 1 থেকে 100-র মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, ঠিক আছে। এটা আপনাদের জন্য একটা এমসিকিউ, 1 থেকে 100 পর্যন্ত কয়টা থাকে, ঠিক আছে। জানলে একটু কমেন্ট সেকশনে জানাবেন 1 থেকে 100-র মধ্যে কয়টা আছে, 1 থেকে 200-র মধ্যে কয়টা আছে, ঠিক আছে। তো এর মধ্যে একটা তথ্য আমি আপনাদের দিয়ে দিব, 1 থেকে 100-র মধ্যে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। 1 থেকে এর মধ্যে আছে কয়টা, 25টা, ঠিক আছে। এখন 25টার মধ্যে মাঝে মাঝে আসে যে 1 থেকে 50-এর মধ্যে কয়টা আছে, যে 1 থেকে 50-এর মধ্যে আছে 15টা, বা হচ্ছে মাঝে মাঝে বলে 50 থেকে 60-এর মধ্যে কয়টা আছে। তো এটার জন্য আমরা একটা ঘর আঁকবো, এরকম একটা ঘর আঁকা শিখবো। তো ঘরের মাঝখানেরটা অনেক বড় হবে, ঘরের মাঝখানে হচ্ছে 3, তার আগে হবে হচ্ছে 2 2, ঠিক আছে। এটা হচ্ছে জোড়া, ঠিক আছে। মানে 3 হচ্ছে মাঝখানে, এর আগে হচ্ছে এক জোড়া কাপল, এরপরে হচ্ছে এক জোড়া কাপল, তারপরে হচ্ছে আমার হচ্ছে 3 2 1 একটা পেয়ার, তার আগে হচ্ছে আমার হচ্ছে 4 4 একটা পেয়ার, ঠিক আছে। এইভাবে আমরা মনে রাখবো। তো শুরুতে হচ্ছে 4 4, লাস্টে হচ্ছে 3 2 1 0 অ্যাকশন, আর মাঝখানে হচ্ছে আমার হচ্ছে 3, তার আগে হচ্ছে 22, মানে হচ্ছে এটার একটা ঘরের আকৃতির একটা শেপ নেবে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে 1 থেকে, তাহলে আমাকে যদি বলা হয় 1 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে, 4টা। 1 থেকে 20-এর মধ্যে কয়টা আছে, 4টা 4টা 8টা, ঠিক আছে। তারপরে এইভাবে পরেরটা এইভাবে এইভাবে করে যাব, ঠিক আছে। 4 4 2 2 3 2 2 3 2 1, এই ডিজিটগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু গুরুত্বপূর্ণ প্রাইম নাম্বার আছে, এটা আমরা দেখার চেষ্টা করব। তো এবার হচ্ছে আমরা মূলত সরাসরি ম্যাথে চলে যাব, ঠিক আছে। তো এইখানে একটা জিনিস দেখেন যে which of the following must be odd। আচ্ছা, মাস্ট বি অড, এই কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে মাস্ট বি কথাটার অর্থ কি আমাদের আগে জানতে হবে, ঠিক আছে। মাস্ট বি কথাটার অর্থ হচ্ছে এটা অবশ্যই হবে, এবং এটা অবশ্যই হবে, ঠিক আছে। এটা অন্য কোনো উপায়ে হবে না, এটার জন্য একটা প্যাটার্নই হবে, ঠিক আছে। এটা মাস্ট বি মানে এটা অবশ্যই হবে, অন্য কোনো প্যাটার্নে এটার উত্তর হবে না, এবং এটার উত্তর একটাই আছে, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে নিচের কোনটা অবশ্যই কি বিজোড় সংখ্যা হবে বা অড হবে। তাই প্রথমে বললো যে ইভেন ইনটু ইভেন। তো এই অঙ্কটা অনেকে অনেকভাবে করবে, অনেক বই অনেকভাবে করা আছে, তবে আমরা একটা ছোট একটা টেকনিক শিখবো। সেই টেকনিকটা কি, আমরা যখনই ইভেন নাম্বার বলবে আমি এটাকে তখন 2 4 বা এরকম কিছু একটা ধরবো, আর যখনই অড নাম্বার বলবে তখন আমরা 1 3 যে কোনো একটা সংখ্যা ধরবো, এবং ছোট সংখ্যা ধরলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যেই জিনিসটা 1-এর ক্ষেত্রে হবে সেই জিনিসটা 3-এর ক্ষেত্রে অবশ্যই ঘটবে, কারণ দুইটাই অড নাম্বার। 2-এর ক্ষেত্রে আমরা 2 বা 4 ধরবো, ছোটখাটো ধরবো, যাতে আমরা ক্যালকুলেশন করতে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি যে এটাকে আপাতত আমরা 2 ধরি, ঠিক আছে। প্রথমটাতে বলছে ইভেন ইনটু ইভেন, ইভেন ইনটু ইভেন যোগ করলে কি হয় আমরা একটু দেখি, ঠিক আছে। ইভেন ইনটু ইভেন আমার যোগ করলে কি হয় আমরা একটু দেখি। তার মানে হচ্ছে 2 গুণন 2, তাহলে এটা কি হচ্ছে 4 হচ্ছে। আবার 3 গুণন 2, এটা হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে। আবার হচ্ছে 6 গুণন 6 36, মানে এটা সব ক্ষেত্রেই কি হচ্ছে, জোর হচ্ছে। তাহলে 1 নাম্বার অপশন, মানে 1 নাম্বার হচ্ছে স্টেটমেন্ট বাদ হয়ে যাচ্ছে। তারপর এটা বলছে যে 2 নাম্বারের স্টেটমেন্ট অড ইনটু অড,
অড ইন্টু অড মানে হচ্ছে আমি যদি বলি যে 1 ইন্টু 1, এটা কত হচ্ছে 1। আবার দেখি 1 ইন্টু 3, তার মানে কত হচ্ছে 3। তারপর হচ্ছে 3 ইন্টু 5, 3 5 15। তো সব ক্ষেত্রে অড অড অড, মানে এটা প্রতি ক্ষেত্রে অড হচ্ছে, তাহলে স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট। স্টেটমেন্ট 2 হচ্ছে কারেক্ট। আচ্ছা, 3 নম্বরের স্টেটমেন্টে বলছে আমার ইভেন প্লাস হচ্ছে অড। ইভেন মানে হচ্ছে আমার 2, অড মানে হচ্ছে 1, এটা যোগ করলে কত হচ্ছে 3। নো, তার মানে হচ্ছে ইভেন প্লাস অড যোগ করলে অডই হচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটা ট্রু। আমি আরেকটা ক্রস চেক করার জন্য দেখি, যেমন হচ্ছে আমি হচ্ছে 3 প্লাস হচ্ছে আমার 2, তাহলে কত হচ্ছে 5, তো এই ক্ষেত্রেও অড হচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটাও সত্য। এটা প্রতি ক্ষেত্রেই বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দেখব যে তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে, এতে নান, বিতে হচ্ছে 1 অনলি, অপশন সিতে হচ্ছে 2 এবং 3 অনলি। তাহলে অপশন সি কারেক্ট আনসার, যে 2 এবং 3 অনলি, এই দুইটা স্টেটমেন্ট কারেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা যে টেকনিকটা শিখলাম সেটা হচ্ছে যখনই আমার অড ইভেন সংক্রান্ত প্রশ্ন আসবে, আমার উত্তর হবে, মানে উত্তর যেটাই হোক না কেন, আমরা অবশ্যই এখানে 1 অথবা 2 অথবা 3 এরকম ইভেন অড নাম্বার ধরবো, ধরে যখন আমি করব তখন এটা ইজিলি হবে। কারণ একটা সংখ্যা থাকলে আমাদের চিন্তা করতে বা কল্পনা করতে বা ক্যালকুলেশন করতে বা লজিক দাঁড় করাতে অনেক বেশি ইজি হয়। এই টেকনিকটা যদি আমরা ফলো করতে পারি তাহলে অড ইভেন সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর আমরা ইজিলি করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরেরটাতে আমি চলে যাচ্ছি, একটু দেখেন। আচ্ছা, পরের ম্যাথটা আমরা একটু আগে পড়ি, তারপরে হচ্ছে উত্তরটা আপনারা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করেন। যে ইফ দ্য ফার্স্ট নাম্বার ইন আ সিরিজ অফ কনজিকিউটিভ অড নাম্বার ইজ 8 লেস দ্যান দ্য লাস্ট নাম্বার ইন দ্য সিরিজ, হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন দ্য সিরিজ। তাহলে সিরিজের মধ্যে কয়টা নাম্বার আছে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে বলছে ফার্স্ট নাম্বার ইন দ্য কনজিকিউটিভ অড নাম্বার। কনজিকিউটিভ অড নাম্বার হচ্ছে ক্রমিক বা ধারাবাহিক, আপনার হচ্ছে বিজোড় সংখ্যার একটা সিরিজ বা ধারা আছে এখানে। তো এইখানে যে হচ্ছে 8 লেস দেন দ্য লাস্ট নাম্বার, তো এরকম একটা সিরিয়াল আছে। ধরেন আপনার হচ্ছে 1 3 5, তারপর হচ্ছে 7 9, তারপরে হচ্ছে 11 13, এইভাবে 1 3 5 7 9 11 13 এভাবে করে বাড়তেছে। অথবা এটা এমনও হইতে পারে যে 5 7 9 11, তারপর হচ্ছে 13, এরকম করে বাড়তেছে। ঠিক আছে? তো এরকম 13, তারপর একটা 15, এরকম করে বাড়তেছে। ওকে, তো এরকম একটা ধারাবাহিক, যে কোনো একটা ধারাবাহিক সংখ্যা। তো আমরা একটা জিনিস দেখে, এখানে যেটা বলেছে, এখানে বলছে প্রথম এবং হচ্ছে শেষ যে সিরিজটা আছে, ঠিক আছে, এই প্রথম এবং শেষ সিরিজ দুইটার পার্থক্য হচ্ছে 8। ওকে, মানে হচ্ছে এইখানে আমি ধরলাম সিরিজের এটা প্রথম সংখ্যা, ধরলাম এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে শেষ সংখ্যা, তাহলে এই দুইটার পার্থক্য কত হবে? 8 হবে। আমি দেখি তাহলে 5 আর 8 কত হচ্ছে? 13। তো এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে না, 15 হচ্ছে না, উত্তর হবে 13 এখানে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই সিরিজে আমি দেখি প্রথম এবং শেষটার হচ্ছে পার্থক্য কত। প্রথম এবং শেষ এটার পার্থক্য হচ্ছে 8, তাই না? এই দুইটার পার্থক্য হচ্ছে 8, তাহলে উত্তরটা কত হইতে পারে আমরা একটু গেস করি। যেটা পার্থক্যটা 8 হবে, 8 পার্থক্য মানে হচ্ছে প্রথমটার তুলনায় এটা 8 গ্যাপ হবে, তাহলে 1 আর 8 যোগ করলে কত হয়? 9, তাহলে উত্তর হচ্ছে 9। আচ্ছা, তাহলে আমরা দেখব যে 9 হচ্ছে এখানে হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন দ্য সিরিজ, তাহলে সিরিজের মধ্যে কয়টা নাম্বার আছে? তাহলে সিরিজের মধ্যে কিন্তু এগুলা নাই। সিরিজের মধ্যে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, মানে বলছে প্রথম এবং শেষ সংখ্যার গ্যাপ বা পার্থক্য হচ্ছে যে 8। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা অন্য একটা অঙ্ক নিয়ে একটু টেস্ট করে দেখি যে এরকম একটা সিরিজ আছে। তো ধরলাম এরকম একটা সিরিজ আছে, সিরিজটা কত বড় আমি জানি না, বের করতে হবে। তাহলে প্রথম সংখ্যা আমি ধরলাম হচ্ছে এই সিরিজে 5, তাহলে এটার সাথে যদি 8 যোগ করি তাহলে 5 আর 8 কত হয়? 13। তার মানে 13 হচ্ছে আমার লাস্ট, এটা লাস্ট হবে না। তাহলে নির্ণয় সিরিজটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, দেখেন তাহলে এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। তাহলে হচ্ছে এই সিরিজে কয়টা সংখ্যা আছে? 5টা সংখ্যা আছে। তাহলে উত্তর হবে যে 5 হচ্ছে আমার কারেক্ট আনসার, আমরা এটা দাগাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবং এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা হচ্ছে লজিক দাঁড় করিয়ে আমরা উত্তর করতে পারবো
এবং এই ধরনের স্টেটমেন্ট যেগুলো আছে এটা আপনি একটু বারবার লিখবেন, লিখে একটু খাতায় তুলবেন, তাহলে আপনার জন্য আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এখানে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড আর কনজিকিউটিভ ইন্টিজার, মানে ধারাবাহিক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 অথবা -1 -2 -3, কিন্তু এটা হচ্ছে আপনার 0 হইতে পারে, কিন্তু এটা কিন্তু আপনার 1.5 3.5 এরকম ভাঙ্গা কোনো সংখ্যা হবে না, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে 0 থেকে বড়। আর 0 থেকে বড় কথাটার অর্থ হচ্ছে যে কোনো সংখ্যা 0 থেকে বড়। ঠিক আছে, যে কোনো, ধরেন p হচ্ছে 0 থেকে বড়, তার মানে এটা হচ্ছে কি হবে, পজিটিভ হবে। আবার যদি বলা হয় 0 থেকে ছোট, যে কোনো সংখ্যা 0 থেকে ছোট, আমি ধরলাম হচ্ছে এক্স, এক্স একটা সংখ্যা 0 থেকে ছোট, তার মানে এক্স মাস্ট বি, এটা কি হবে, এটা হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, 0 থেকে বড় কথাটার অর্থই হচ্ছে এটা পজিটিভ, এবং 0 থেকে ছোট কথাটার অর্থ হচ্ছে যে কি, জিরোর মানটা কি হবে, মানে হচ্ছে এই সংখ্যাটার মান কি হবে, নেগেটিভ হবে। এটা হচ্ছে আমাদের একটা সিগন্যাল। ঠিক আছে, আচ্ছা তারপরের অঙ্কে, এই অঙ্কে আমি একটু সমাধানের এখন সমাধানের দিকে আগাই, একটু মনোযোগ দিবেন। যে এক্স ওয়াই জেড যে কনজিকিউটিভ নাম্বার আছে, তো এইরকম একটা সংখ্যা আছে যে এক্স ওয়াই জেড, এবং হচ্ছে এক্স ওয়াই এক্স হচ্ছে গিয়া কি 0 হচ্ছে 0 থেকে এক্স বড়, ধরলাম হচ্ছে এক্স এর মান 1, এবং হচ্ছে যে ওয়াই এর মান আমি ধরলাম হচ্ছে যে 2 আর একটু বড়, জেড এর মান হচ্ছে 3, এরকম হতে পারে, অথবা এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 4, এটার মান হচ্ছে যে একটু বড় 7, এরকম হবে বিষয়টা। কিন্তু এই সবগুলাই কি হবে, 0 থেকে বড় হবে, মানে সবগুলোর মান কি হবে, পজিটিভ হবে। আচ্ছা এইখানে বলছে যে এবং এক্স ওয়াই জেড একটা অড নাম্বার, এক্স ওয়াই জেড এর যার যে সমষ্টি হবে, ঠিক আছে, এটার সমষ্টি কি হবে, একটা অড নাম্বার হবে। অড নাম্বার হলে কি হবে, যে এখানে দেখেন, এখানে এটার হচ্ছে যে এটার মধ্যে কি হবে, যে অবশ্যই একটা বেজোড় সংখ্যা অবশ্যই থাকতে হবে, কারণ বেজোড় সংখ্যা না থাকলে এটা হবে না। আচ্ছা, তাহলে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ জেড। আচ্ছা, নিচের কোনটা জেড এর সংখ্যা হতে পারে। আচ্ছা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে কুড বি। আচ্ছা, কুড বি কথাটার অর্থ হচ্ছে গিয়ে কি, যেটা হচ্ছে আপনার কুড বি মানে হচ্ছে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। যখন কুড বি কথাটা বলবে, তাহলে মাল্টিপল আনসার হতে পারে। আনসার কি হইতে পারে, মাল্টিপল আনসার হতে পারে, মানে অনেকগুলা আনসার হতে পারে এখানে। ঠিক আছে, মানে হচ্ছে আপনার এটার উত্তর 2টা হইতে পারে, 3টা হইতে পারে, বা অসংখ্য উত্তর হতে পারে। ঠিক আছে, আর এইটা এই প্যাটার্ন হবে এরকম না, আর অনেকগুলো প্যাটার্ন হতে পারে। আচ্ছা আমরা ধরি, একটু কমায় কমায় ধরি, যে আমি ধরলাম এক্স এর মান হচ্ছে 1, আমি কিন্তু 1.5 ধরতে পারবো না, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত, 2, এবং জেড এর মান আমি ধরলাম হচ্ছে 3। তাইলে এটা যদি আমি যোগ করি 1 and 3 যোগ করলে হচ্ছে 4, আর হচ্ছে 2, এটা হচ্ছে 6, তার মানে এটা একটা জোড় সংখ্যা হচ্ছে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা আমি ধরি যে এইখানে আমি ধরলাম হচ্ছে এক্স এর মান হচ্ছে 1, এবং এটার মান হচ্ছে আমি ধরলাম হচ্ছে যে 2, এবং জেড এর মান আমি ধরলাম হচ্ছে 4, তাহলে কি হচ্ছে 2 আর হচ্ছে 4, আপনার হচ্ছে 6 আর হচ্ছে 1 ইকুয়াল টু 7। ঠিক আছে, এটা এই প্যাটার্নটা কিন্তু হচ্ছে। তাইলে এই যে আমরা এখানে লেখা আছে 0 গ্রেটার দেন এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড, তাহলে জেড এর মান আরো অনেক কিছু হতে পারে, কিন্তু আমরা এখানে যেটা বসাবো, যে 0-র চেয়ে বড়, আমি ধরলাম এটা হচ্ছে 1, এটা ধরলে এটার মান ধরলাম হচ্ছে 2, এটার মান ধরলাম হচ্ছে 4। ঠিক আছে, জেড এর মান ধরলাম কত, 4, তাহলে জেড এর মান 4 ধরলে কি হচ্ছে, যে এটার যোগফল 1 + 2 প্লাস হচ্ছে 4, এটার যোগফল হচ্ছে 6 আর 1 7, তাহলে যেটা হচ্ছে একটা অড নাম্বার, এখানে বলে দেওয়া আছে এটা মান হবে কি, অড নাম্বার। তাহলে এই শর্তটাও কিন্তু ফিল আপ করছে, তাহলে এটার উত্তর 4 হইতে পারে। আবার এটার উত্তর কিন্তু অনেক বড় সংখ্যা, বা 6 বা আরো অন্য কিছু হইতে পারে। ঠিক আছে, বা 8 হইতে পারে, এটার মান হচ্ছে 12 হইতে পারে, 16 হতে পারে, যে কোনো জোড় সংখ্যা হতে পারে এটার মান। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু হতে পারে, আরো অনেকগুলা উত্তর হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে চলে যাচ্ছে, এটা একটু দেখেন, যে এখানে বলছে যে এক্স ডিভাইডেড বাই ওয়াই গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 কথার অর্থ হচ্ছে যে এটার মানটা কি হবে, পজিটিভ হবে, এটার মানটা কি হবে, পজিটিভ হবে। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, কোনটা অবশ্যই কি হবে, ট্রু হবে। ঠিক আছে, অবশ্যই ট্রু যদি হয়,
তাহলে এটা কিন্তু ফলস হইতে পারবে না, অবশ্যই ট্রু হবে। ঠিক আছে, শুধুমাত্র ট্রু হবে, মানে ফলস হইতে পারবে না। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস দেখেন, তাহলে এক্স বাই ওয়াই গ্রেটার দেন জিরো, তাহলে এক্স বাই ওয়াই গ্রেটার দেন জিরো কথাটার অর্থ হচ্ছে, এই কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে আমার হচ্ছে যে একটা ধনাত্মক মান দিবে বা হচ্ছে একটা পজিটিভ একটা মান দিবে, তাই না? মানে এটা রেজাল্টটা কি হবে, পজিটিভ হবে, এক্স ওয়াই পজিটিভ হইতে পারে। আমি ধরলাম এক্স এর মান হচ্ছে আমি ধরলাম হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 2, তাহলে 6/2 কত হচ্ছে, 6/2 হচ্ছে আমার কত হচ্ছে 3 দুগুণে 6, উত্তর হচ্ছে 3, যেটার মানটা কি এটা প্লাস মান। ঠিক আছে, এটা পজিটিভ ইন্টিজার। আচ্ছা, আবার ধরি যে এরকমও হইতে পারে এক্স এর মান ওয়াই এর মান দুইটাই কিন্তু কি হইতে পারে আমার নেগেটিভ হইতে পারে। আমি ধরলাম হচ্ছে এটার মান হচ্ছে 4, এটার মান হচ্ছে 2, এক্স এর মান হচ্ছে -4, ওয়াই এর মান হচ্ছে -2, তাহলে কি হচ্ছে 4 - 2 দুইটাই কিন্তু নেগেটিভ। তাহলে পরের লাইনে এটা কি হচ্ছে, এটা কাটাকাটি যাচ্ছে দেখেন, তাহলে 4 আর 2 এটা কাটাকাটি করলে কি হচ্ছে, উত্তর হচ্ছে 2, তার মানে এটার রেজাল্টটাও পজিটিভ। ঠিক আছে, মাস্ট বি ট্রু। এটা 0 থেকে বড়, এই 2 ও 0 থেকে বড়, 3 ও কি 0 থেকে বড়, এটাও কি 0 থেকে বড়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমি কি পেলাম, x এর মানটা কি হবে, x এর মানটা কি, এখানে বলছে যে স্টেটমেন্ট 1 মানে অপশন একে বলছে যে, অপশন এতে বলছে যে x এর মানটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, x এর মানটা পজিটিভ কিভাবে দেখেন, x এর মানটা পজিটিভ, এই যে এইখানে x এর মানটা পজিটিভ, ওকে 6/2, কিন্তু নিচে যেটা আছে এইখানে কিন্তু x এর মানটা পজিটিভ না, এইখানে কিন্তু x এর মানটা নেগেটিভ, সো এটা কিন্তু হচ্ছে না, সব সময় কারেক্ট হচ্ছে না। y এর মানটা পজিটিভ, y এর মানটা এইখানে পজিটিভ আবার এইখানে আবার নেগেটিভ, সো এটাও হচ্ছে না। আচ্ছা, সি এইখানে বলছে xy গ্রেটার দেন 0। আচ্ছা, তাহলে আমি দেখি xy, x এর মান y এর মান যদি পজিটিভ থাকে দুইটাই পজিটিভ থাকবে, আবার যদি নেগেটিভ থাকে দুইটাই নেগেটিভ থাকবে। তাহলে x এবং y, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 6 গুণন 2, ঠিক আছে 6 গুণন 2 12, এটা কিন্তু কি 0 থেকে বড় হচ্ছে। আবার -6, এটার সাথে যদি আমি -2 গুণ করি তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আর হচ্ছে 6 দুগুণে 12, তাহলে এটাও কিন্তু কি 0 থেকে বড় হচ্ছে। তার মানে এটা সবসময় ট্রু, পজিটিভ ক্ষেত্রেও ট্রু, নেগেটিভ ক্ষেত্রেও ট্রু। x - y গ্রেটার দেন 0, এটা হচ্ছে 0 তে হইতে পারে না, কারণ x - 2 এখানে যাই করি না কেন এখানে হচ্ছে একটা মাইনাস মান চলে আসবে, x এবং y যদি 0 হইতে চায় এখানে একটা মাইনাস মান চলে আসবে। আবার আমি ধরলাম x এর মান হচ্ছে, আমি ধরলাম হচ্ছে যে 6, এটা যদি 2 হয় তার মানে হচ্ছে এটা হচ্ছে 0 থেকে বড়। ঠিক আছে, এটা যদি 0 থেকে বড় হয় তার মানে হচ্ছে 4 - 0, এটা একদিকে কারেক্ট হচ্ছে। আবার যদি নিচেরটা ধরি যে x এর মানটা নেগেটিভ, যে এখানে -6, তারপরে হচ্ছে যে y এর মানটা হচ্ছে আমরা কি ধরেছিলাম -2 ধরেছিলাম, তাহলে এটা যদি -2 হয় তাহলে পরের লাইনে যে এটা কি হচ্ছে, পরের লাইনে যে হচ্ছে এটা -6, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে +2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর বড় সংখ্যার আগে আছে মাইনাস, এটা হচ্ছে 4, তাহলে এই ক্ষেত্রে এটা 0 থেকে ছোট হয়ে যাচ্ছে, তো এটা একবার ওকে হচ্ছে আরেকবার হচ্ছে না, ইকুয়াল টু সবসময় হচ্ছে না, মানে এটা কুড বি ট্রু কিন্তু মাস্ট বি ট্রু হচ্ছে না। আর এখানে অল অফ দিস, এই অপশনটাও হচ্ছে না, তাহলে উত্তর হবে এক্স ওয়াই যদি গুণ করি এটা অবশ্যই 0 থেকে বড় হবে, আর 0 থেকে বড় কথাটার অর্থ হচ্ছে এটার মানটা ধনাত্মক বা পজিটিভ বা ইতিবাচক হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরের অঙ্কে চলে যাচ্ছি, এটা হচ্ছে আপনারা অবশ্যই অঙ্কটা বাসায় খাতায় তোলার চেষ্টা করবেন, ঠিক আছে, নাহলে মাথায় থাকবে না। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা মেন্টাল অ্যাবিলিটি অথবা হচ্ছে আপনার মানসিক দক্ষতা টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই যে সেন্টেন্সটা আছে এটা কয়েকবার বাসায় লিখে ফেলবেন, খুব সুন্দর করে হাতে লিখে ফেলবেন, এবং এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। এবং আগে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টাইপ ম্যাথ, এই টাইপের ম্যাথগুলোতে আমার আগে হচ্ছে কথাটা বুঝতে হবে এবং ল্যাঙ্গুয়েজটা মোটামুটি মাথায় সেট করে ফেলতে হবে, তাহলে আমার অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু দেখি। ইন আ সার্টেন ব্রিক ওয়াল, যে কোনো একটা ব্রিক ওয়াল মানে হচ্ছে ইটের দেয়াল, তাহলে এই তথ্যটা আমার প্রথমে আমি মুছে ফেলতে পারি, যেটা ইটের দেয়াল মানে এটা হচ্ছে কমায় ফেললে আমার কথাটাও কমে যায়। ঠিক আছে, আচ্ছা এটা এমবিএতে এসেছিল, এটা অন্যান্য পরীক্ষাতেও আসে, এটা মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষাতে কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বাংলাতেও চলে আসে। আচ্ছা, এটা দেখেন যে ইচ রো অফ ব্রিক, প্রত্যেকটা রো অফ ব্রিক অ্যাবাভ দ্য বটম,
বটমের উপরের যে রো আছে কন্টেইনস ওয়ান লেস ব্রিক, ঠিক আছে, একটা ব্রিক বা ইট কম আছে, দেন দ্য রো জাস্ট বিলো ইট, নিচে যেটা আছে, ঠিক আছে, এটার চেয়ে হচ্ছে গিয়ে কি একটা ইট কম আছে। আচ্ছা, ইফ দেয়ার আর 5 রোস, এখানে রো আছে কয়টা, এরকম রো আছে কয়টা, এরকম রো আছে কয়টা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এরকম রো আছে কয়টা, পাঁচটা রো আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 75 ব্রিক্স ইন দ্য ওয়াল, টোটাল যে পাঁচটা রোতে আছে, এই পাঁচটা রো আছে বা ইটের যে দেয়ালের রো আছে, এই রো গুলার মধ্যে টোটাল 75টা ইট আছে। এই দুইটা ক্লু আমাদের কাছে দেয়া আছে। তাহলে হচ্ছে হাউ মেনি ব্রিক্স ডাস দ্য বটম রো কন্টেন, তাহলে নিচে যেই রোটা আছে, ঠিক আছে, এই নিচের রোটাতে আপনার হচ্ছে যে কয়টা ইট আছে। তো আমরা একটু আগে গ্রাফিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করি যে নিচে এইখানে কতগুলো ইট আছে, এরকম পার্ট 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 করে আমি হচ্ছে অনেকগুলো ইট আছে, ঠিক আছে, তো অনেকগুলো ইট আছে। তো এই নিচের যেই এইখানে আমার হচ্ছে আমি ধরলাম হচ্ছে এখানে 20টা ইট আছে, তাহলে পরেরটাতে একটা ইট কম আছে, মানে হচ্ছে 19টা ইট আছে। আচ্ছা, তারপরেরটাতে আরেকটা ইট কম আছে, তার মানে আমি ধরলাম এইখানে যদি 20টা থাকে, তারটাতে আগেরটাতে কম, মানে এখানে 19টা আছে, আর এখানে 18টা আছে, এইখানে 17টা আছে, এভাবে করে একটা করে ইট আমার এখানে কমতে থাকবে। তারপরেরটাতে আমার যেটা হচ্ছে আরেকটা ইট কম আছে, পরেরটাতে আরেকটা ইট কমে গেছে। আচ্ছা, তারপরেরটাতে আমার আরও একটা ইট কমে যাবে, 1 2 3 4, পরেরটাতে আরেকটা ইট কমে যাবে, এই 5টা। আচ্ছা, এটা কি বুঝছি কিনা দেখেন, ঠিক আছে, এটা হচ্ছে এখানে ইচ রো অফ ব্রিক্স অ্যাবাভ দ্য বটম রো, ঠিক আছে, অ্যাবাভ দ্য বটম রো, বটম রোর উপরে কন্টেন্স ওয়ান লেস ব্রিক, একটা ব্রিক কম আছে, দেন দ্য রো জাস্ট বিলো ইট, নিচের এটার চেয়ে উপরেরটাতে একটা ইট কম আছে, নিচের এটার তুলনায় এটাতে একটা ইট কম আছে, নিচের এটার তুলনায় এটাতে একটা ইট কম আছে, এবং এটার তুলনায় একটা ইট কম আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এটা আগে বুঝছি কিনা সবাই একটু দেখেন, ঠিক আছে। এটা প্রথমে আমরা হচ্ছে ম্যানুয়ালি করব, তারপরে আমরা অপশন টেস্ট করে খুব ইজিলি উত্তরটা বের করব। আগে আমার প্রশ্নটা বুঝতে হবে, এইটুক যদি বুঝেন তাহলে ক্লিয়ার, ঠিক আছে। একটু ভালো করে দেখেন এইটুক পর্যন্ত বুঝছেন কিনা, যে এইখান থেকে এখানে একটা কম আছে, এখান থেকে একটা কম আছে, এখান থেকে এটা একটা কম আছে, এই হচ্ছে আমার বিষয়। আচ্ছা, এবার একটু দেখি, এবার আমরা হচ্ছে গাণিতিক যুক্তি দিয়ে আমরা ম্যাথটা করার চেষ্টা করব। আমি ধরে নিলাম এইখানে টোটাল যে উপরে যেটা আছে, হ্যাঁ, এইখানে আমি ধরলাম এক্সটা ইট আছে, তাহলে এইখানে কয়টা ইট, একটা ইট বেশি আছে, তার মানে এখানে এক্স প্লাস ওয়ান। তাহলে এই পুরোটুকের মধ্যে কত আছে, এক্স প্লাস ওয়ানটা ইট আছে, এখানে আরেকটা ইট বেশি আছে, তার মানে এই পুরাটার মধ্যে কয়টা ইট, এক্স প্লাস টু ইট আছে, এক্স প্লাস টু ইট, তাহলে এখানে টোটাল ইট আছে কয়টা, এখানে আছে এক্স প্লাস ওয়ানটা ইট। এগুলো আমি জাস্ট বোঝার জন্য ধরেছিলাম, কাল্পনিকভাবে, এটা আসলে সত্য না। আচ্ছা, তাহলে এইখানে টোটাল কয়টা আছে, এক্স প্লাস টুটা ইট আছে, এখানে হচ্ছে এক্স প্লাস থ্রিটা ইট আছে, এখানে এক্স প্লাস ফোরটা ইট আছে। আচ্ছা, তাইলে এখানে টোটাল কয়টা ইট আছে দেখেন তো, এখানে টোটাল কয়টা ইট আছে আমরা একটু দেখি। তাইলে এখানে বলা আছে এখানে টোটাল কয়টা ইট আছে, এখানে টোটাল 75টা ইট আছে, এরকম ভাগ 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 করে 75টা ইট আছে। তো আমরা এই জিনিসগুলো একটু যোগ করে দিই, এক্স এক্স প্লাস ওয়ান, এই জিনিসগুলো যদি যোগ করি, এক্স এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ফোর, এই জিনিসটা যদি যুক্ত করি তাহলে টোটাল হচ্ছে 75টা এক্স। এই ইকুয়েশনটা যদি আমরা দাঁড় করায় ফেলতে পারি তাহলে আমাদের ম্যাথটা খুব ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের ম্যাথ কিন্তু অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। এবার একটু দেখেন যে এখানে টোটাল কয়টা এক্স আছে, এরকম এক্স আছে 5টা, মানে 5x, আর এই যে 4 আর 3 7, 7 আর 2 হচ্ছে 9, 9 আর 1 হচ্ছে 10, ইকুয়াল টু হচ্ছে 75, ঠিক আছে। আচ্ছা, 75, পরের লাইনে 5x সমান সমান কত হচ্ছে আমার, হচ্ছে এই 10 এদিকে যদি চলে যায় 75 মাইনাস 10 ইকুয়াল টু আমার কত থাকতেছে 65। তাহলে পরের লাইনে হচ্ছে 5x, 5x সমান সমান 65, তাহলে 5 13 65, এটা কাটলে কত হয় 13 হয়, তাহলে 5 13 65, x এর মান 13। তার মানে আমার উত্তরটা দাঁড়ালো এই জায়গাটুকের মধ্যে মান হচ্ছে x মানে 13, এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে এখানে টোটাল 13টা ইট আছে। তারপরেরটাতে একটা ইট বেশি আছে, তার মানে হচ্ছে এখানে টোটাল 14টা ইট আছে। তারপরেরটাতে একটা ইট বেশি আছে, মানে 15টা, তারপরেরটাতে 16টা, তারপরেরটাতে 17টা ইট আছে। আচ্ছা, তাহলে যদি বলা হয় যে এখানে টোটাল ছোটটাতে সবচেয়ে কয়টা ইট আছে, তাহলে সবার উপরে হচ্ছে 13টা ইট, আর সবার নিচে কয়টা ইট আছে,
সবার নিচে হচ্ছে 17টা 8 আছে। পরীক্ষায় দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, যে উপরেরটাতে কত আছে এটাও আসতে পারে, আবার বটমটাতেও কয়টা আছে সেটাও কিন্তু আসতে পারে। তাহলে এখানে কি চেয়েছে যে হাউ মেনি ব্রিক্স ডাজ দ্য বটম রো, তাহলে বটম রোতে কয়টা আছে, উত্তর হচ্ছে 17টা, উত্তর হবে বি। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন সবাই, তাহলে অঙ্কটা হচ্ছে আপনার জন্য খুব ইজি হবে, ঠিক আছে। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে আমরা হচ্ছে দেখব, এবার হচ্ছে আমরা দেখব যে কিভাবে অপশন টেস্ট করে উত্তরটা বের করা যায়। আমরা দেখব জাস্ট অপশন টেস্ট করে কিভাবে উত্তরটা বের করা যায়, এই পদ্ধতিটা আমরা এখন ইজিলি দেখব। আচ্ছা, একটু মনোযোগ দিবেন। আচ্ছা, এখানে একটু দেখি যে এখানে বলছে যে বটম রোতে কয়টা আছে, আমরা একটু মিলানোর চেষ্টা করি। আমি ধরে নিব যে এইখানে সবচেয়ে নিচে কয়টা আছে, আমরা একটু দেখি। আমি ধরে নিলাম সবচেয়ে নিচে আমি এখানে 16, 17, 15 যে কোনো একটা অপশন বসাবো। বসানোর পরে আমি যদি এখানে বসাই যে 15টা, এখানে যদি ধরি 15টা, ধরলাম হচ্ছে 15টা আছে। এখানে যদি 15টা বলি, তারপরেরটাতে একটা কম আছে মানে 14টা, একটু ফ্রেশ জায়গায় করি। আমি এইখানে ধরলাম কয়টা কয়টা আছে আমরা একটু দেখি। আমি ধরলাম নিচের এইখানে আছে 15টা, তাহলে এইখানে কয়টা আছে 14টা, তাহলে 3 নাম্বারটাতে কয়টা আছে, এখানে একটা কম আছে মানে 13টা, তার আগেরটাতে একটা কম আছে মানে 12টা, তার আগেরটাতে একটা কম আছে মানে 11টা। আচ্ছা, এটাই সবগুলো আমি যোগ করি, এই যোগ করলে কিন্তু এইখানে 75 হয় না, ঠিক আছে। তাহলে আমি কত নিব এইখানে, আমি হচ্ছে এইখানে আমি 17 নিই। এবার হচ্ছে এই অপশনটা হলো না, তাহলে আমি হচ্ছে অপশন 17 নিয়ে দেখি এটা হচ্ছে কিনা। এইটা 17 হলে এটা এটা একটা কম, তার মানে এখানে 16টা আছে, এখানে একটা কম, তার মানে এখানে 15টা আছে, এখানে একটা কম মানে হচ্ছে এখানে 14টা আছে, এখানে একটা কম মানে এখানে 13টা আছে। এই সবগুলো আমি যোগ করি, যোগফল হচ্ছে 75। তাহলে এটা মিলে যাচ্ছে, তার মানে এটাই আনসার। এখানে বলছে টোটাল ব্রিকের সংখ্যা বা ইটের সংখ্যা কয়টি, 75টি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইভাবে আমরা ম্যানুয়ালিও আমরা দেখলাম বা বাস্তব প্র্যাকটিক্যালও দেখলাম, এবং এটা আমি শর্টকাটেও দেখলাম যে আমরা এটা শুধুমাত্র ব্যাক সলভ করে বা অপশন টেস্ট করে আমরা মূল উত্তরটা বের করতে পারি, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। তো আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, একটু মনোযোগ দিবেন। যেখানে বলছে ইফ 11 স্কোয়ার এবং 3 কিউব আর ফ্যাক্টরস, এটা যদি ফ্যাক্টরস হয় অফ দ্য নাম্বার a ইন্টু 4 টু দি পাওয়ার কিউব, তারপর হচ্ছে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 11 টু দি 13 টু দি পাওয়ার 11, এরকম একটা সংখ্যা হয় তার ফ্যাক্টর। আচ্ছা, আমরা জানি ফ্যাক্টর মানে তার নিচে থাকবে, ঠিক আছে। তো এই সংখ্যাটা আমরা একটু ফ্রেশ করে এখানে লিখি, a ইন্টু 4 কিউব, সরি 4 কিউব, তারপর হচ্ছে আমার ইন্টু হচ্ছে 6 স্কোয়ার প্লাস এটা আমি লিখলাম যে হচ্ছে 13 টু দি পাওয়ার 11, ঠিক আছে। এই জিনিসটার সংখ্যা আছে। তো ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে হচ্ছে এটা নিচে থাকবে অথবা এটা দিয়ে কিন্তু এটা ভাগ করা যাবে, ঠিক আছে। 11 স্কোয়ার এবং হচ্ছে 13। আচ্ছা, এইখানে যদি ফ্যাক্টরটা থাকতো একটু ভালো করে দেখেন, এটা কিন্তু এখানে ভাগ যাবে। এটা যদি এটার ফ্যাক্টর হয় মানে এ যে সংখ্যাটা আছে এটা কিন্তু এখানে অবশ্যই কি ভাগ যাবে, ওকে। এই যে একটা জিনিস দেখেন যে 6 এর ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে কিন্তু 6 দিয়ে কিন্তু 2 ভাগ যাবে, কারণ 6 মানে কত, এই 6 কথাটার মানে হচ্ছে আমার 3 ইন্টু 2, এই 6 জিনিসটার মানে হচ্ছে আমার হচ্ছে 3 ইন্টু 2, তার মানে এটার যদি ফ্যাক্টর যদি 2 হয় 2 দিয়ে কিন্তু ভাগ যাবে। আবার আমি যদি বলি যে হচ্ছে 14, আমি যদি ধরি 14, এটা আমার হচ্ছে যে 7 দিয়ে ভাগ যাচ্ছে, মানে 7 হচ্ছে এটার একটা ফ্যাক্টর, তার মানে কি 7 গুণন 2, এটার যে ফ্যাক্টরগুলো আছে 14 ফ্যাক্টর 7 গুণন 2 গুণন 1, এটা 7 দিয়ে ভাগ যাবে যদি এটা 7 এর ফ্যাক্টর হয়। তার মানে এটার এটার হচ্ছে যদি ফ্যাক্টর হয় যে এরকম একটা সংখ্যা আছে, এই পুরা সংখ্যাটার ফ্যাক্টর হচ্ছে এটা, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 11 স্কোয়ার এবং হচ্ছে 3 কিউব এই জিনিসটা দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এখন এর মানটা কত হবে, এর মানটা কত হইলে এখানে ভাগ যাবে এটা আমরা বের করার চেষ্টা করব। দেখেন এর মানটা হচ্ছে এমন একটা সংখ্যা হবে যেই সংখ্যাটা এই যে 11 স্কোয়ার ইন্টু এই যে 3 কিউব আছে এটা দিয়ে কিন্তু এটা ভাগ যাবে, তার মানে উপরে 11 স্কোয়ার এবং হচ্ছে 3 কিউব এই সংখ্যাটা কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, আচ্ছা এবার একটু দেখেন
এটাকে আমরা এইভাবে লিখতে পারি 11 স্কোয়ার মানে 11 ইন্টু 11, আর হচ্ছে 3 স্কোয়ার 3 কিউব, আরেকটা সংখ্যা আছে যে 3 কিউব, 3 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে। আচ্ছা 3 কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3। তো এখন আমি এটা দেখবো যে এটার মধ্যে আমি হচ্ছে এলসিএম নেওয়ার চেষ্টা করি যে 11 স্কোয়ার এবং হচ্ছে 121 এবং হচ্ছে 333, ঠিক আছে। তো এখন এটার মধ্যে আমি দেখবো যে মিনিমাম কত হইলে এটা ভাগ যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 11 এবং হচ্ছে 3 3 9। আচ্ছা তো এখন এই সংখ্যাটা আমার হচ্ছে কখন ভাগ যাবে এটা আমরা একটু হচ্ছে একটু ভাগ করে দেখি, ঠিক আছে। কত দিয়ে ভাগ যায় আমরা একটু দেখি। তো আপনারা একটু চেষ্টা করেন, আমি একটু ক্যালকুলেটর হেল্প নেই, জাস্ট আমরা প্রমাণ করার জন্য যেটা ভাগ যাচ্ছে কিনা, ঠিক আছে। জাস্ট আমরা এটা একটু দেখবো এটা একটু ভাগ যায় কিনা, ঠিক আছে। ধরেন আপনার হচ্ছে 11 স্কোয়ার, এখানে 11 আছে এবং হচ্ছে এখানে 3 কিউব আছে। আচ্ছা তাহলে 3 কিউব আমরা যদি সবগুলা মাল্টিপ্লাই করি 11 ইন্টু 11 ইন্টু হচ্ছে আমার হচ্ছে 3 ইন্টু হচ্ছে যে আমার হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি 363 নেই, ঠিক আছে, এখানে অপশন টেস্টগুলো করি 1 to 1 নেই, এখানে যদি 1 to 1 নেই তাহলে হচ্ছে এখানে অপশনগুলো যদি আমি 1 to 1 এখানে বসাই তাহলে এটা শুধু 11 স্কোয়ার এটার মধ্যে ভাগ যাবে কিন্তু 3 এর মধ্যে ভাগ যাবে না, ঠিক আছে। কিন্তু এখানে যদি 11 স্কোয়ার আমরা যদি 636 নেই, ঠিক আছে, এই সংখ্যাটা যদি আমরা নেই তাহলে কিন্তু আমার এটা কিন্তু 3 দিয়েও ভাগ যাবে, আবার হচ্ছে 11 স্কোয়ার যেটা আছে 1 2 into 1 আছে, ঠিক আছে, এই দুইটা জিনিস দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা যদি এটার এলসিএম নেওয়ার চেষ্টা করি তাহলে কি হয় 11 স্কোয়ার এবং হচ্ছে 3 নং 27, 3 নং 27, এটা হচ্ছে 27 আর হচ্ছে 1 to 1, ঠিক আছে। 11 স্কোয়ার মানে হচ্ছে 1 to 1, এটা কেটে দিই। আচ্ছা এইখানে আমি এর মানটা হচ্ছে 636 এটা বসায় দেখি। আচ্ছা এটা একটু দেখি, এখানে যদি আমি হচ্ছে 363 এটা বসাই, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা 11 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, এটা কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে, আবার এটা কিন্তু 3 দিয়েও ভাগ যাচ্ছে, ঠিক আছে। 3 একে 3, 3 দুগুণে 6, আবার হচ্ছে 3 একে 3 মানে 121 দিয়ে ভাগ যাচ্ছে। আবার এটা হচ্ছে আবার এটা একটু দেখেন এটা কিন্তু আবার 11 দিয়েও ভাগ যাচ্ছে, 3টা একটু বসাই ঠিক করে। আচ্ছা এবার একটু দেখেন এইখানে যদি আমি 11 দিয়ে ভাগ করি 11 3 বার হচ্ছে আমার হচ্ছে 33, 3 11 33, আবার হচ্ছে যে 3 দিয়ে 3 11 33, তার মানে এটা কিন্তু 363 এটা যদি বসাই, এখন এটা যদি বসাই তাহলে মোটামুটি আমার এটা ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য এইখানে যেটা আছে যে আমার হচ্ছে 4 কিউব এবং হচ্ছে 6 স্কোয়ার এবং 11 3, ঠিক আছে। এটা একটু বাসায় অবশ্যই একটু ক্যালকুলেটর ইউজ করে এটা একটু পুরোটা ম্যাচ করে দেখবেন যে এই অপশনটা বসাইলে কিন্তু মানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন এই অঙ্কটা পরীক্ষার হলে আমরা যেটা করব আমরা হচ্ছে অপশন টেস্ট করাইলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা যখন মূল পরীক্ষাতে যাব মানে মূল পরীক্ষাতে আমরা অপশন টেস্ট করে আমরা উত্তরটা বের করার চেষ্টা করব, কিন্তু বাসায় অবশ্যই এই পুরো সংখ্যাটা আপনারা লিখবেন এবং হচ্ছে বাসায় আপনার ক্রস চেক করার জন্য একটু ক্যালকুলেটরের হেল্প নেবেন। ক্যালকুলেটরের হেল্প কিন্তু কখনো নেওয়া যাবে না কারণ পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে না, কিন্তু আপনারা এখানে জাস্ট ক্রস চেক করার জন্য আপনারা কিন্তু এটা অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো ঠিক আছে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এবার এটা একটু দেখেন, ইফ আ টাইপিস্ট ক্যান টাইপ 125 পেজেস এবং হচ্ছে 36 লাইন ইচ এবং 11 ওয়ার্ডস টু ইচ লাইন, কত দিনের মধ্যে? 5 দিনের মধ্যে। হাউ মেনি পেজেস অফ 30 লাইনস ইচ অ্যান্ড 12 ওয়ার্ডস টু ইচ লাইন ক্যান টাইপ ক্যান হি টাইপ ইন 6 ডেজ? তাহলে কিন্তু কি সে কি 6 ডেতে টাইপ করতে পারবে কিনা, ঠিক আছে, এটা আমার বের করতে হবে। আচ্ছা এখন একটা জিনিস মনে রাখতে হবে, যখনই ঐকিক নিয়ম আসবে, ঠিক আছে, যখনই ঐকিক নিয়ম আসবে, ঐকিক নিয়ম আসলে যেটা চেয়েছে সেটা হচ্ছে ডান পাশে থাকবে। আমি আবারও বলছি, যেটা চেয়েছে সেটা হচ্ছে ডান পাশে থাকবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এবং এটা হচ্ছে আমার প্রথম ফর্মুলা, যেটা চেয়েছে সেটা আমার ডান পাশে থাকবে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে এটা যদি বাড়ে তাইলে হচ্ছে আমি এখানে গুণ দিব, এবং যদি কমে
তাহলে আমার কি হবে, এটা ভাগ দিতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার হচ্ছে মেন্টাল যে লজিক আছে এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে একটা মোটামুটি একটা মেন্টাল বা মানসিক যে লজিক আছে এই লজিকটা আমার এইখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই লজিকটা দিয়েই আমরা হচ্ছে যে লজিক্যাল ক্যালকুলেশনে পৌঁছাবো, এবং এটা মেন্টাল এবিলিটি বা অ্যানালিটিক্যাল পাজল বা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে সব জায়গায় এই লজিকটা আমার হচ্ছে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে এইটা কিন্তু আমার আউটপুট 125 পেজ যেটা আছে এটা হচ্ছে আমার আউটপুট, আর এই যে 36 লাইন 11টা ওয়ার্ড থাকবে এবং 5 দিন লাগবে, এগুলো হচ্ছে আমার ইনপুট। ঠিক আছে, ওকে ফাইন। তো এইখানে আমার হচ্ছে টার্গেট এখানে কি চেয়েছে, যে হাউ মেনি পেজেস, তাহলে আমাদের এখানে কিন্তু পেজের সংখ্যা চেয়েছে। তাহলে পেজের সংখ্যা যেহেতু চেয়েছে এটা আমার ডান পাশে রাখতে হবে। তাহলে আমি লিখি যে হচ্ছে 36 লাইন, তাহলে আমি দেখলাম হচ্ছে 36 লাইন, এভাবে করে হচ্ছে আমার 11টা ওয়ার্ড আছে, 11টা ওয়ার্ড আছে, তারপরে হচ্ছে আমার হচ্ছে 5 দিন লাগছে, এভাবে করে আমার 5 দিন লাগছে। 5 দিনে আমার কি করছে 125 হচ্ছে পেজ হচ্ছে আমার টাইপ করছে। ঠিক আছে, 125 পেজ হচ্ছে আমার টাইপ করছে। আচ্ছা, তাইলে আমার যদি এখানে একটা জিনিস দেখেন, তাহলে এইখানে যদি আমার 1 দিন লাগতো, যদি 1 লাইন করে লিখতো তাহলে কি হইতো, যে বেশি লাইন টাইপ করতে পারতো, তার মানে এটা বেড়ে যাবে। যদি 1 লাইন করে হইতো তাহলে আমার এটা বেড়ে যেত, মানে হচ্ছে 36। আবার আরেকটা জিনিস দেখেন, এখানে যদি আমি বলি যে একটা ওয়ার্ড টাইপ করতো, একটা ওয়ার্ড যদি করে থাকতো তাহলে আমার হচ্ছে বেশি পেজ যাইতো, তাহলে এখানে 11 এখানে গুণ হয়ে যাবে। আবার যদি বলতো এখানে 1 দিন টাইপ করবে, 5 দিনের জায়গায় 1 দিন টাইপ করবে, তার মানে আমার পেজটার সংখ্যা কিন্তু 5 দিন অবশ্যই বেশি টাইপ করবে, 1 দিন অবশ্যই কম টাইপ করবে, তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমি সেকেন্ড ইনপুটটা দিব। এখন আমাকে বলছে যে আর কি চাইছে, যে 30টা লাইন, লাইন যদি একটার জায়গায় 30টা করে তারপরে হচ্ছে তাইলে এখানে কি হবে, লাইন যদি আমার একটার জায়গায় 30টা করে, ঠিক আছে, লাইন যদি একটা জায়গায় 30টা করে তাইলে হচ্ছে আমার পেজ কি বেশি হবে নাকি কম হবে, এক লাইনের জায়গায় 30টা লাইন করলে পেজের সংখ্যা আমার কমে যাবে। আচ্ছা, এখানে ওয়ার্ড যদি 11টার জায়গায় আমার হচ্ছে কয়টা করে, যে 12টা করে দেয়, একটার জায়গায় যদি 12টা করে দেয় তাহলে আমার হচ্ছে পেজের সংখ্যা কি কমে যাবে। ঠিক আছে, মানে পৃষ্ঠা কম খাবে। আচ্ছা, তারপরেটাতে দেখেন যে আমার যদি এখানে 6 দিন, যদি একদিনের জায়গায় 6 দিন টাইপ করে, একদিনে কম টাইপ করবে, 6 দিনে বেশি টাইপ করবে, বেশি টাইপ এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এখানে যে জিনিসগুলো কমছে তাহলে হচ্ছে আমি এখানে ভাগ করে দিয়েছি, আবার যে জিনিসগুলো বাড়ছে সেগুলো আমি কি করে দিচ্ছি, গুণ করে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মেকানিজম। তো এবার আমরা দেখব যে কিভাবে কাটাকাটি করি, আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, তাহলে এখানে 12 দিয়ে আমি একটু হালকা করে নিই, যে 3 12 36, 3 12 36। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে যে 3 10 এ 30। আচ্ছা, তারপরে হচ্ছে আমার হচ্ছে যে 5 25 এ 125। আচ্ছা, একটু অন্য কালি নিই। আচ্ছা, 5 25 এ 125। এবার একটু দেখি যে হচ্ছে 5 দুগুণে 10, আর হচ্ছে 5 5 25, আর 2 দিয়ে হচ্ছে 3। আচ্ছা, তাহলে উপরে কত থাকতেছে, 3 5 15, 3 5 15, 15 ইন্টু 11 কত হয়, 15 ইন্টু 11। তো 15 ইন্টু 11 এটা করার একটা টেকনিক আমি বলে দিচ্ছি, যে এই যে 15 এটা লিখলেন, পরের লাইনে এটা এইভাবে লিখলেন, তাহলে হচ্ছে মাঝখানে হচ্ছে 1, যোগ করলে হচ্ছে 1, এখানে 5 আর 1 6, এখানে হচ্ছে 5, 165। তাহলে উত্তর হবে 165 ক্যালকুলেশন করলে। আর ক্যালকুলেশন আশা করি আপনারা নিজেরাও পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে মেকানিজম। তো এখানে যেটা মনে রাখতে হবে ঠান্ডা মাথায়, আর আপনারা দরকার হলে প্রত্যেকটা আলাদা আলাদা লাইন করে, বাট প্রথম বোঝার জন্য আপনি বাসায় যখন এটা দরকার হলে আপনার 6-7 লাইনে করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষার হলে আপনার জাস্ট একটা লাইনের মধ্যে সবগুলা লজিক এখানে আপনি ঢুকিয়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে আমার মেকানিজম। তাহলে বাসায় আমি এটা 6-7টা লাইনে করব, কিন্তু পরীক্ষার হলে আমরা এই জাস্ট একটা লাইনের মধ্যে বা এই একটা ক্যালকুলেশনের মধ্যে সবগুলা
নিয়ে আসবো। ঠিক আছে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা যে এমবিএ পরীক্ষা এসেছে, বিবিএ পরীক্ষা এসেছে, যে কোনো অ্যাডমিশন টেস্টে আসে, কম্পিটিটিভ পরীক্ষা আসে, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ঐকিক নেবার অঙ্ক। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে আমি চলে যাচ্ছি। 3 and 5 আর দ্য ফ্যাক্টরস অফ 5 মানে এফ, এবং ফ্রম দিস ইনফরমেশন উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা এটা থেকে কি ক্যালকুলেশন করে কি পাই। আচ্ছা তাহলে একটা জিনিস দেখেন, এটা হইতে পারে কত হইতে পারে, ধরেন আমি ধরলাম এটা 15 হইতে পারে, মানে এফ এর মান কত হইতে পারে 15 হইতে পারে, যে 15 ফ্যাক্টর কি হইতে পারে 3 5 এটা হইতে পারে, অথবা এফ এর মান কি হইতে পারে 30 হইতে পারে, এটার মধ্যে 30 এর ফ্যাক্টর কতগুলো হইতে পারে, এটা 5ও হইতে পারে 3ও হইতে পারে, আবার এটা মনে করেন আপনার 90 হইতে পারে, 90 এর ফ্যাক্টর হচ্ছে 3ও হবে আবার 5ও হবে, এরকম আরো অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো আচ্ছা এইখানে আমরা যেটা দেখব যে আমরা প্রথমে আমরা এটা জাস্ট প্রশ্নটা আমরা বুঝলাম যে এফ এর মান কিন্তু 15 30, ঠিক আছে, তারপর হচ্ছে 90, এরকম আরো অজস্র সংখ্যা হইতে পারে। এখন আমরা জাস্ট ক্রস চেক করব যে অপশনগুলো টেস্ট করব যে এগুলা ঠিক আছে কিনা। প্রথম অপশনে চলে যাচ্ছি যে 8 এখানে বলছে যে, এখানে বলছে 8 ইজ আ ফ্যাক্টর অফ এফ। ওকে, তাহলে কি এটা 15, ধরেন আপনার 15 বা 30 এটা সবসময় হচ্ছে, এটা কি এটার ফ্যাক্টর কি 8 হতে পারে? পারে না। 30 এর ফ্যাক্টর কি 8 হতে পারে? পারে না। তাহলে এটার আমার অপশন বাদ, অপশন এ হচ্ছে বাদ। আচ্ছা অপশন বি দেখি, এফ ইজ আ মাল্টিপল অফ 15, এফ 15 এর মাল্টিপল, হ্যাঁ এটা হতে পারে, এটা আমরা পরে দেখি। আচ্ছা 15 ইজ দ্য মাল্টিপল অফ 15, 15 ইজ এ মাল্টিপল অফ 15। আচ্ছা এটা কি ডাজ ইট মেক সেন্স? নো। আচ্ছা 15 হচ্ছে 15 এর মাল্টিপল, এটা এফ এর সাথে কি সম্পর্ক? আচ্ছা এটা এফ এর সাথে কোনো সম্পর্ক নাই, তো এটা নিতে পারছি না আমি। আচ্ছা তারপর হচ্ছে সি তে বলছে এফ সমান সমান 3 ইন্টু 5। আচ্ছা এফ সমান সমান 3 ইন্টু 5, ওকে, এফ সমান সমান 3 ইন্টু 5 হতে পারে, আবার নাও হতে পারে, যে এফ সমান সমান কত হচ্ছে 3 ইন্টু 30ও হতে পারে, এটাও হতে পারে এফ সমান সমান। এই জন্য এটা সবসময় হবে না, কখনো হবে কখনো হবে না, এটা সবসময় হবে না। আচ্ছা ই নাম্বার অপশনে বলছে 3 and 5 আর দ্য অনলি ফ্যাক্টরস অফ কি এফ। এফ এর অনলি ফ্যাক্টরস তো নাও হইতে পারে, আরো হইতে পারে না, যে এটার ফ্যাক্টর 1 হইতে পারে, তারপরে এইখানে ফ্যাক্টর কত হইতে পারে 10ও হইতে পারে, ঠিক আছে, তারপরে এটার ফ্যাক্টর হচ্ছে আপনার আরো অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, তো এই জন্য এটা কি, এটা শুধুমাত্র এটা হবে না, আরো অনেক কিছু হতে পারে। তো এই জন্য যেটা সবসময় হবে সেটা হচ্ছে আমার এখানে f ইজ মাল্টিপল অফ কি 15, f হচ্ছে গিয়ে কি 15 মাল্টিপল, এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর এই লাইভ ক্লাসটা যখন সবাই করবেন বাসায় অবশ্যই কাগজ কলম সামনে নিয়ে খুব সুন্দর করে তুলবেন, এবং এই টেকনিকটা আপনার সব সময় সলভ করার ক্ষেত্রে বা অন্যান্য ম্যাথগুলো সলভ করার ক্ষেত্রেও আপনারা কাজে লাগাবেন। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা এটা একটু দেখেন, এই অঙ্কে এখানে বলছে যে n is the smallest integer such that 432 times n is the square of an integer, what is the value of n, n এর মানটা কত হবে? তাহলে n is the smallest integer such that 432 times of n, ঠিক আছে, তাহলে 432 times of n তার মানে হচ্ছে 432 into n, ওকে, এটা হচ্ছে এরকম একটা সংখ্যা। আচ্ছা এখন বলছে যে n হচ্ছে সবচেয়ে ছোট ইন্টিজার, মানে n এর মান সবচেয়ে ছোট কোনটা হইতে পারে। ঠিক আছে, এখন এইটার মানটা একটা কি হবে, যে এটার মানটা হচ্ছে একটা কি হবে, যে একটা স্কোয়ার হবে। স্কোয়ার মানে হচ্ছে আপনার স্কোয়ার অফ এন ইন্টিজার, একটা ইন্টিজারের স্কোয়ার মানে হচ্ছে ধরেন 2 এর স্কোয়ার 4, 1 এর স্কোয়ার 1, তারপর হচ্ছে 3 এর স্কোয়ার মনে করেন আপনার 3 3 9, তারপর হচ্ছে 4 এর স্কোয়ার ধরেন আপনার কত হবে, যে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 5 এর স্কোয়ার মনে করেন আপনার 25, 6 এর স্কোয়ার 36, তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে হবে একটা। বুঝতে পারছি, যে এরকম হচ্ছে যে যেগুলো বর্গ সংখ্যা যেগুলো আছে এইগুলো হবে। আচ্ছা এটার মানটা এরকম হবে, তো এটার মানটা এরকম হইতে গেলে আগে আমি 432 যেটা আছে, এই 432 এর হচ্ছে আমি 432 এর হচ্ছে আমি বর্গমূল করি, হ্যাঁ সরি এটার হচ্ছে এলসিএম গুলো নেই, ফ্যাক্টর গুলো কি কি আছে, এটা 2 দিয়া করলে হচ্ছে 2 দুগুণে 4, তারপর হচ্ছে গিয়া কি যে 2 একে 2, আর হচ্ছে আমার 6 দুগুণে 12, আবার এটা 2 দিয়ে করি তাহলে হচ্ছে 2 দিয়া হচ্ছে আমার এটা 108,
108। আচ্ছা, আবার যদি আমি 2 দিয়ে করি তাহলে কত হচ্ছে, এটা 3 দিয়ে করি, 3 তিরিখে 9, 3 তিরিখে 9, 3 6 18। আচ্ছা, আবার এটা 3 দিয়ে করলে 3 12 কত 36, আবার 3 দিয়ে করলে হচ্ছে 3 4 12, আবার 2 দিয়ে করলে হচ্ছে 2 দুগুণে 4। আচ্ছা, একটা জিনিস দেখেন, একটা গুরুত্বপূর্ণ টেকনিক আমরা এখন শিখব, সেটা হচ্ছে এটা বর্গ সংখ্যা মানে কিন্তু এটা 2 ইন্টু 2, তার মানে এটা 2 স্কোয়ার ফরম্যাটে আছে। আবার এটার হচ্ছে 9 যদি আমি বর্গ সংখ্যা বলি, তার মানে এটা হচ্ছে 3 ইন্টু 3 এই ফরম্যাটে আছে, তার মানে এটা হচ্ছে 3 স্কোয়ার একটা পেয়ার আছে। এটা কত 4 ইন্টু 4 এই ফরম্যাটে আছে, তার মানে এটা হচ্ছে 4 স্কোয়ার, তার মানে এটা বর্গ এই ফরম্যাটে সবসময় থাকবে। ঠিক আছে, আমরা যদি বলি 125 যদি বলি, এটা হচ্ছে 5 ইন্টু 5 বা 5 ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে, এরকম হইতে পারে। তাহলে একটা পেয়ার হলো না। আমি যদি বলি 625, এটা এখানে হচ্ছে দুইটা পেয়ার আছে, মানে হচ্ছে 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, এটা ফরম্যাটে আছে। তাহলে এটা বর্গ সংখ্যা, এটা বর্গ সংখ্যা না, এটা হচ্ছে ঘন সংখ্যা। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখলাম। তো এই জিনিসগুলো এই ফরম্যাটে থাকে। তো আমরা এইখানে এই যে 432 যেটা আছে, এটাকে আমি এই ফরম্যাটে নিয়ে আসি। ঠিক আছে, একটু দেখেন। তাহলে এখানে আমার যেটা হচ্ছে যে 432কে যদি আমি এর ফ্যাক্টরগুলো যদি আমি দেখি, তাহলে হচ্ছে এখানে কত 2 ইন্টু 2, 2 ইন্টু 2, আবার এখানেও পেলাম 2 ইন্টু 2, 2, আর এখানে হচ্ছে 3 ইন্টু 3। ঠিক আছে, 3 হচ্ছে 3টা পাইলাম এখানে, এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, তাহলে আমার এখানে কত হচ্ছে, আচ্ছা এবার আমি দেখব যে কোনটা পেয়ার আছে। তাহলে এখানে দেখেন, এখানে কত হচ্ছে 2 স্কোয়ার, এখানে কত আছে এই যে 2 স্কোয়ার, এখানে কত আছে আমার হচ্ছে 3 স্কোয়ার, কিন্তু এইখানে একটা আনপেয়ার রয়ে গেছে, এখানে একটা 3 টু দি পাওয়ার 1 একটা রয়ে গেছে। তাহলে এইখানে আমার একটা ডিমান্ড করতেছে যে এখানে আরেকটা 3 যদি আমি গুণ করি, আরেকটা 3 যদি গুণ করি, তাহলে কিন্তু এটা একটা বর্গ সংখ্যা হয়ে যাবে। যে এখানে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে এখানে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে এখানে 3 স্কোয়ার, এইখানেও কি হয়ে গেল 3 স্কোয়ার, তখন এটা কি হয়ে যাবে বর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমি এখানে যে জিনিসটা শিখলাম, সেখানে একটা অতিরিক্ত একটা 3 গুণ দিলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা পেয়ার হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে, যে n এর ভ্যালুটা কি হবে, যে এখানে একটা 3 যদি আমি নিয়ে আসি, তাহলে n এর মানটা যদি 3 হইতো, তাহলে 3 যদি এখানে আমি গুণ করে দিতাম, তাহলে হচ্ছে এই সংখ্যাটা কি পুরোপুরি একটা বর্গ সংখ্যা হতো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি হচ্ছে পরের অঙ্কে চলে যাচ্ছি এবার। আচ্ছা, এইখানে এটা একটা কনফিউজিং অঙ্ক আমরা এখানে দিয়েছি, যে এই ধরনের কথার অঙ্কগুলো বারবার আসে, কিন্তু অঙ্কটা খুবই ইজি। আমরা যদি মেন্টাল এবিলিটি হচ্ছে জিনিসটা যদি কথায় প্রকাশ করি, তাহলে এটা খুব ইজি হয়ে যাবে আমাদের জন্য। আমরা একটু দেখি, আগে আমার প্রশ্নটা কারেকশন করব, যে 1/3, 1/4, 1/5, 1/7 যখন এই কথাগুলো বলবে, আমরা এটা সাথে সাথে লিখে ফেলবো। 1/3 মানে হচ্ছে 1/3। আচ্ছা, একটু অন্য কালার নিব। 1/3, 1/4, 1/5, তারপর হচ্ছে 1/7। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে নিলে আমার হচ্ছে এটা বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে, আগে কোয়েশ্চেনটা কারেকশন করে নিব। 1/7 অফ এ হিউম্যান পপুলেশন অফ আইল্যান্ড এক্স, আইল্যান্ড এক্স এ জনসংখ্যার সংখ্যা আর কি। ঠিক আছে, হুইচ হ্যাজ ফিওয়ার দেন 5000, 5000-এর কম ইনহ্যাবিটেন্টস মানে অধিবাসী আছে। মানে এই যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার কত 5000-এর কম আছে, এবং মানুষ তো 12.5 জন বা 13.5 জন হইতে পারে না, হয় 12 জন বা 13 জন এরকম হবে, যে এটা ভাঙ্গা কোনো সংখ্যা বা ফ্র্যাকশন হতে পারবে না। আচ্ছা, তাহলে আর হোল নাম্বারস অ্যান্ড দেয়ার সাম ইজ এক্স্যাক্টলি পপুলেশন অফ ওয়াই, ওয়াই এর পপুলেশন। হোয়াট ইজ দ্য পপুলেশন অফ আইল্যান্ড ওয়াই, আইল্যান্ড ওয়াই এর পপুলেশন কত হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে একটা জিনিস দেখেন, যে একটা বাসে আপনার ধরেন, আপনারা ধরলাম একটা এইখানে কতজন লোক আছে, বা একটা বাসে বা একটা আইল্যান্ডে
আমি ধরলাম এই আইল্যান্ডে মনে করেন আপনার হচ্ছে যে 1/3 আর 1-2 লোক হচ্ছে মনে করেন আপনার হচ্ছে এই পাশে মনে করেন 1/3 আছে, এই পাশে 1-2 আছে, এই পাশে মনে করেন এতজন আছে। এখন এই সংখ্যাটা তখনই কারেক্ট হবে যখন এই যে ধরেন আপনার 3 দুগুণে কত হয় 6, এটা হচ্ছে এলসিএম কত 6। তাহলে এখানে মিনিমাম 6 জন লোক যদি থাকে, তাহলে এখানে 6 জন লোক গেলে এই 6 জন লোকের মধ্যে আমি হচ্ছে 1/3 নিতে পারবো। মানে 6 এর হচ্ছে 1/3 মানে হচ্ছে 2 জন, এবং হচ্ছে 6 এর হচ্ছে হাফ, 6 এর হাফ মানে হচ্ছে কত 3 জন, তাহলে 3 আর 2 এ 5 জন। আচ্ছা এই কাজগুলো আমি তখনই করতে পারবো, মানে এটা ভাগ যাবে যখন এটার এলসিএম দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, মানে এটার ফ্র্যাকশন বা অন্য কিছু হইলে এটা কিন্তু এখানে থাকবে না। তার মানে আমি এটা এখানে যেটা বুঝলাম বিষয়টা, যে এখানে আমার হচ্ছে অবশ্যই একটা রাউন্ড ফিগার আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই অঙ্কটা হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে সবাই হোমওয়ার্ক থাকবে, এটা সবাই করে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের টাইম লিমিট কম, তো এই জন্য আমরা এই অঙ্কটা হচ্ছে হোমওয়ার্ক রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে সবাই করে নিয়ে আসবেন, ঠিক আছে। আর আরও যদি দরকার হয় আমরা কমেন্ট সেকশনে আমরা কমেন্ট করলেও উত্তরটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এইটা একটু দেখি আমরা, দেখেন এখানে হচ্ছে আমার হচ্ছে যে 4^41, 4^42, 4^43 এই জিনিসটা কত দিয়ে ডিভাইডেড হবে, ঠিক আছে। তো ডিভাইডেড হওয়ার বিষয়টার ক্ষেত্রে আমরা হচ্ছে আগে এটা ছোট করে নিব, বা আমরা ধরে নিব যে এখানে কোনো সূত্র প্রয়োগ করা যাচ্ছে কিনা, ঠিক আছে। তো আমরা দেখি এইখানে ধরেন আপনার 4^41, এইখানে হচ্ছে 4^42 আছে। আচ্ছা 4^42 আছে, প্লাস হচ্ছে 4 আমার এখানে কি আছে 43 আছে। তো আচ্ছা এইখানের মধ্যে আমরা একটা আন্তমিল খুঁজবো, যে এখানে কি আন্তমিল পাওয়া যাচ্ছে, আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব পরের লাইনে। এখানে আমি 4 আচ্ছা 4^41 যেটা আছে এটা আমি নিলাম এখানে। আচ্ছা 4^41 আমরা এটা নিলাম, প্লাস পরের অঙ্কে আমি হচ্ছে এটা একটা কাজ করি, এইখানে আমরা 4^41 নিলাম, আর হচ্ছে 4^1 যেটা আছে এটা আমি পাশে রেখে দিলাম এইখানে, ঠিক আছে 4^1। এখানে আমি একটা কাজ করি যে 4^41 রাখি, আর হচ্ছে যে আরেকটা যে 42, আর এইখানে মনে করেন দুইটা চলে আসছে, এই দুইটা আবার যোগ করলে কিন্তু আবার কি হয়ে যাবে, ধরেন এটা আমি এখানে যোগ করে সাইডে দেখায় দিই, দেখেন এই যে 4^41 প্লাস হচ্ছে কত 2, এটাকে আমরা আলাদা ভেঙে ওইভাবে লিখতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমরা আলাদা করে ভেঙে লিখলাম। আচ্ছা এখন আমরা যেটা করব, এইখানের মধ্যে 4^41 যেটা আছে এটা আমরা এখানে কমন নেওয়ার চেষ্টা করব। তাহলে এটা এইখানে যদি কমন নেই এখানে থাকে 1, এখানে যদি কমন নেই এখানে থেকে 4^1 মানে 4, এখানে যদি আমি কমন নেই এখানে থেকে 4^2, 4^2 মানে 4×4 16, এই জিনিসটা থাকতেছে। তাহলে পরের লাইনে 4^41, আর এখানে কত হচ্ছে 5 আর হচ্ছে 16, 5 আর 16 কত হচ্ছে 5 আর হচ্ছে 16 যোগ করলে হচ্ছে আমার 21 হচ্ছে, তাহলে ইনটু হচ্ছে 21, তার মানে এই জিনিসটা 21 দিয়া ভাগ যাবে, তাহলে উত্তর হচ্ছে কত 21, ঠিক আছে। আচ্ছা উত্তর 21 না। এখন এই জিনিসটা যদি আমি ভাগ করতে চাই, ধরেন একটা সংখ্যাটা আমি এখানে সাইডে লিখলাম 4^41 এটা আছে এবং হচ্ছে 21 আছে, তাহলে এটা কত দিয়ে ভাগ যাবে আমি একটু দেখি, এটা কত দিয়ে ভাগ যাবে, এটা 13 দিয়ে ভাগ যাবে, নো। 15 দিয়ে ভাগ যাবে, নো। এটা 17 দিয়ে ভাগ যাবে, নো। এটা কি 7 দিয়ে ভাগ যাবে, হ্যাঁ 7 দিয়ে ভাগ যাবে, কারণ হচ্ছে এখানে কত 3 7 21, তার মানে এটা ভাগ যাচ্ছে, এই জিনিসগুলো দিয়ে যাবে না, এটা 7 দিয়ে ভাগ যাবে, 3 7 21, ঠিক আছে। এটা 7 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 8 দিয়ে ভাগ যাবে, এখানে 4 আছে যেহেতু 8 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 8 দিয়ে না, আপনার মানে 4-এর মাল্টিপালগুলো যেগুলো আছে, মানে 4 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যাবে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিক আছে। বা 21 দিয়েও ভাগ যাবে এটা, ওকে। এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, আপনার 4 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে, 21 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এইগুলো যদি আমি অপশনে পাই তাহলে সেটা অবশ্যই আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কে চলে যাচ্ছি। 6 bells commence tolling together, একসাথে বেল করা শুরু করছে, এবং হচ্ছে বেলটা বেজে হচ্ছে একটা ইন্টারভালে, মানে হচ্ছে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 12 সেকেন্ডের যে ইন্টারভাল আছে, এই ইন্টারভালে এগুলা বেজে ওঠে, ঠিক আছে। ধরেন এরকম করে একটা বেল, আমি এটা একটা টাইম লাইন ধরলাম যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড,
13 সেকেন্ড, এরকম একটা টাইম ফ্রেম আমি এখানে এঁকে দিলাম। ঠিক আছে, এরকম একটা টাইম ফ্রেম আমি এখানে এঁকে দিলাম। ঠিক আছে, জাস্ট একটা কাল্পনিক একটা টাইম ফ্রেম। তো এইখানে আমার যে ঘটনাটা ঘটছে, তো এইখানে আমার যেটা হয়েছে যে এইখানে, আচ্ছা, তো একটা হচ্ছে সবাই প্রথমে এখানে একবার বাজছে, তো যেটা হচ্ছে 2 মিনিটে বাজে, মানে 2 মিনিট পর পর বাজে, তাহলে এটা হচ্ছে কি করবে যে এইখানে ধরেন আপনার 2 মিনিট পর পর বাজলো। ঠিক আছে, তো এটা হচ্ছে যে একটা হচ্ছে 2 সেকেন্ড পর পর বাজে, তাহলে এটা একবার এইখানে বাজবে, একবার এইখানে একবার বাজবে, এইখানে একবার বাজবে, এরকম করে 2 মিনিট পর পর এটা কিন্তু বেজে উঠবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার 4 মিনিট পর পর, তার মানে হচ্ছে 4 মিনিট পর পর মানে এটা এইভাবে 8। আচ্ছা, এখানে একটা জিনিস কম দেওয়া হয়েছে, আচ্ছা, যেটা 2 মিনিট পর পর বাজবে এটা এখানে 0 থেকে আমি শুরু করি। ঠিক আছে, দেখেন যেটা একবার জিরোতে কিন্তু সবাই বাজছিল। ঠিক আছে, তো এইখান থেকে না, এটা 0 থেকে একবার 4-এ যায় বাজছে, এটা একবার হচ্ছে 8-এ যায় বাজছে, এবার হচ্ছে 0 থেকে 2, এটা 2-তে যায় বাজছে, আর একবার 4-এ যায় বাজছে, একবার 6-এ যায় বাজবে, আর একবার 8-এ বাজবে। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, এখানে একটা আন্তমিল দেখেন। আবার একটা আছে যে 6 সেকেন্ড পর পর বাজে, তাহলে 6 এইখানে যায় বাজবে, আবার হচ্ছে যে এখানে 12-তে যায় বাজবে। ঠিক আছে, এই ইন্টারভালে যায় বাজবে। বুঝতে পারছি? তাহলে এইখানে কিন্তু এটা কিন্তু কলিট করবে, তার মানে একটা যেটা এটা হচ্ছে 2-এ কলিট করতেছে, এটা হচ্ছে 6-এ কলিট করতেছে, তাহলে এই 6 নাম্বারে এইখানে যায় এই যে যেটা হচ্ছে 2 সেকেন্ড পর পর বাজে এটা এইখানেও কলিট করবে, এবং 6 সেকেন্ড পর পর যায় যেটা বাজে সেটাও কিন্তু এখানে কলিট করবে। আবার এই যে 4 মিনিট পর পর যেটা বাজে, এখানে 4 মিনিট যে আছে সে কলিট করবে, এবং হচ্ছে যে 2 মিনিট পর পর বাজে, হ্যাঁ, এই যে একজন হচ্ছে 4 সেকেন্ড পর পর যায় সে এখানে কলিট করবে, এবং যে 2 সেকেন্ড পর পর বাজে সেও কিন্তু এখানে বেজে উঠবে, তাহলে এখানে একসাথে দুইজন বেজে উঠবে। ঠিক আছে, আচ্ছা, এখন এরকম আমাদের প্রশ্নটা হচ্ছে 30 মিনিটের মধ্যে হাউ মেনি টাইমস ডু দে টলিং টুগেদার, মানে তারা একসাথে বেজে ওঠে কখন। ঠিক আছে, তো এইখানে আমরা একটা জিনিস দেখব, এখানে আমরা দুইটা জিনিস শিখব। প্রথমে, তাইলে সবাই কলিট করবে মানে সবাই একসাথে বেজে উঠবে কখন, যখন তাদের এলসিএম গুলা, মানে হচ্ছে তাদের নেক্সট মাল্টিপল যেটা আছে, তাদের নেক্সট মাল্টিপল যেটা আছে ওইখানে যে তারা মিট করবে বা একসাথে সবাই বেজে উঠবে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস দেখি, 2, 4, 6, 8, 10, 12। আচ্ছা, এইখানে এটা হচ্ছে একটা টেকনিক, যেটার পরবর্তী যে ইয়াটা আছে এটাতে যে কলিট করবে, এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় আমরা এখানে শিখবো এলসিএম করার একটা পদ্ধতি, যে এইখানে ধরেন আপনার হচ্ছে 2, 4, 6, 8, 10, 12। ঠিক আছে, তো এইটার যখন আমি এলসিএম করতে যাব, তো আমরা হচ্ছে যে বোকার মতো যেটা করি সেটা হচ্ছে একসাথে সবগুলার এলসিএম করি। আচ্ছা দেখেন, 2 এবং 4-এর ক্ষেত্রে আমি যদি 4-এর এলসিএম করি তাহলে 2-এর এলসিএম করার তো দরকার পড়ে না। আবার এখানে যদি 8-এর এলসিএম করি তাহলে আমার 4-এর এলসিএম করার দরকার পড়ে না। আবার যদি 6-এর 12-র ভিতরে কিন্তু 6 ফ্যাক্টর হিসেবে আছে, তাহলে 12 যেখানে আছে 6 আমার এখানে না নিলেও চলবে। ঠিক আছে, তার মানে আমার এতগুলার এলসিএম নেওয়ার দরকার নেই, আমি শুধুমাত্র কত 8, 10, 12 এই তিনটার এলসিএম যদি আমি নেই তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে। এটা বুঝছি কি বুঝে নেই দেখেন, ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, যে এই কয়টার এলসিএম নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আমার জাস্ট এই কয়টা নিলে হবে। তো আমাদের পরীক্ষার হলে যখন আমাদের একসাথে অনেকগুলো এলসিএম অনেকগুলো রাশি দেওয়া থাকবে, আমরা কমিয়ে জাস্ট বড়গুলা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটার এলসিএম নিলে এটা হচ্ছে 2 দিয়ে হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আবার এটা হচ্ছে 2 দিয়ে যায় 2, 5, তারপর হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, তাহলে এটার এলসিএম কত পেলাম আমি 120। তাহলে 120 সেকেন্ড মানে হচ্ছে আমার কত, যে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তার মানে হচ্ছে 2 মিনিট মানে কত আমার হচ্ছে 20 সেকেন্ড, তার মানে হচ্ছে আমি কত পেলাম, যে প্রতি 120 সেকেন্ড পর পর বা 2 মিনিট পর পর সবাই একসাথে কলিট করবে, বা 2 মিনিট পর পর সবাই একসাথে বেজে উঠবে।
আচ্ছা, তাইলে বলছে যে 30 মিনিটে তারা হচ্ছে কখন একসাথে বেজে উঠবে। আমি দেখি যে হচ্ছে, আমি একটু দেখি যে 2 মিনিটে বেজে ওঠে কয়বার? একবার। 2 মিনিটে বেজে ওঠে কয়বার? একবার। তাহলে 1 মিনিটে বেজে ওঠে কয়বার? 1 মিনিটে বেজে ওঠে 1/2 বার। তার মানে হচ্ছে 30 মিনিটে বেজে ওঠে কয়বার? 30 মিনিটে হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে 30। তাহলে কাটাকাটি করলে হচ্ছে 15 দুগুণী কত? 15 দুগুণী 30, উত্তর হচ্ছে 15। ঠিক আছে, তাই মানে উত্তর কত হওয়ার কথা ছিল? 15, কিন্তু উত্তর 15 হবে না। কারণ কি? এই যে শুরুতে একবার যে সবাই এইখান থেকে স্টার্ট করছিল, এই জন্য এখানে অতিরিক্ত একটা 1 যোগ হবে। তার মানে উত্তর হবে 16। বুঝছি না বুঝি নাই দেখেন। তার মানে হচ্ছে 30 মিনিটে তারা 15 বার হচ্ছে কলিট করবে, কিন্তু শুরুতে তারা একবার হচ্ছে কি করেছিল? একসাথে বেজে উঠেছিল। শুরুতে একবার একসাথে বেজে উঠছিল। তারপরে একজন 2 মিনিট পরে বাজবে, একজন হচ্ছে 6 মিনিট পরে বাজবে, একজন হচ্ছে 4 মিনিট পর পর, মানে 4 সেকেন্ড পর পর বাজবে। এই জন্য এখানে একটা অতিরিক্ত একটা 1 যোগ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এইখানে একটা মেন্টাল এবিলিটির একটা টুইস্ট ছিল। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন, এবং এই ভিডিওটা পজ করে আপনারা এটা আরেকবার দেখার চেষ্টা করবেন এবং এটা অবশ্যই খাতায় তুলবেন, তাহলে এটা আপনার জন্য ইজি হয়ে যাবে এবং এর লজিকগুলো আপনার মাথায় খুব সুন্দর করে সেট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আমরা সবাইকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে যে আমাদের যে পেজ আছে এখানে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কোনো ব্যাখ্যা দরকার হলেও আমরা কমেন্ট সেকশনে এখানে দিয়ে দিব। এবং আমাদের পরবর্তী কোর্সগুলোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা হচ্ছে যে পরবর্তীতে আরও ভিডিও দিব বা ক্লাস দিব, ক্লাসের মাধ্যমে আপনাদের যে কোনো ম্যাথের সমস্যাগুলো আছে আমরা এটা সমাধান করার চেষ্টা করব। তো যাওয়ার আগে আমি সবাইকে একটা কথা বলবো, যে ম্যাথে ভালো করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যাথে সবসময় যে টপিক ভিত্তিক, ঠিক আছে? অঙ্কের আমার বিশাল সাগর আছে, কিন্তু আমরা হচ্ছে যে সিলেবাসটা ধরবো, ধরে বা এই টপিকগুলো লাগবে, আমরা জাস্ট এই টপিকগুলোতে আমাদের একটা ক্লিয়ার কনসেপশন রাখবে। ঠিক আছে, এই টপিকগুলোতে আমাদের একটা ক্লিয়ার একটা কনসেপশন লাগবে। ঠিক আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রতিদিন সকালে, সকালে হলে বেটার হয়, আপনি রাতেও করতে পারেন, সকালে মিনিমাম যে মোরললেস 1 থেকে 2 ঘন্টা আমরা হচ্ছে ম্যাথ করার চেষ্টা করব। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সকালে, এবং একটা নির্দিষ্ট টাইমে আমরা ম্যাথগুলা করব, তাহলে আমাদের ম্যাথগুলা খুবই ইজি হয়ে যাবে। এবং অঙ্ক অবশ্যই না দেখে করবেন, এবং প্রতি সপ্তাহে একটা করে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করব। যে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আমরা মডেল টেস্ট নিব। তখন হচ্ছে আপনারা হচ্ছে মডেল টেস্টের মাধ্যমে আপনারা এই ইয়াটা মানে হচ্ছে আপনাদের যে লেকিংসগুলো আছে এগুলা কেটে কেটে যাবে, এবং আপনাদের হচ্ছে যে ম্যাথের ক্ষেত্রে গতি আসবে। ঠিক আছে, তো ম্যাথে কিভাবে আপনারা গতি বাড়াবেন বা হচ্ছে ম্যাথের কিছু স্ট্র্যাটেজি নিয়েও আমরা একটা লাইভ ক্লাস করব, সেইটাতে আপনাদের স্বাগতম। তো ঠিক আছে, যে জয়নাল একাডেমিতে সবাইকে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। অফিসারের আরও অনেক ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো আপনাদের রেসপন্স সবাই অবশ্যই জানাবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আসব। ঠিক আছে, তো সবাইকেই পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।